তাহলে আমরা একটু ওয়েট করে যাচ্ছি, ঠিক আছে? তোমার যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আমি বেশ কিছু টপিক নিয়ে তোমাদের ডিসকাশন করব, ঠিক আছে? তার আগে একটা বেসিক জিনিস তোমাদের একটু বলে নিই। আচ্ছা, প্রথম কথা বলো, আগের দিন যখন আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের যে টপিকটা পড়াচ্ছিলাম ওহমস ল এর মধ্যে, ঠিক আছে? তো ওহমস ল এর একটা পার্ট আমি তোমাদের বলেছিলাম অ্যাবাউট ওহমস ল রিলেটেড একটা টপিক তোমাদের একটু মিস হয়ে গেছে। দ্যাট ইজ, দেখো, আমি তোমাদের এই ব্যাপারটা বলেছিলাম কিনা বলছি, তোমাদের শর্ট সার্কিট ওপেন সার্কিটের কনসেপ্টটা বলেছিলাম? না স্যার বলেননি। হ্যাঁ, বলেনি। তো দেখো, তোমাকে একটা জিনিস বলি, ধরো একটা শর্ট সার্কিট আমি যদি কনসিডার করি, ঠিক আছে? শর্ট সার্কিটের কেসটা কি জানা আছে? শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়? জেনারেলি কারেন্ট ইনফাইনাইট হয়, তাই তো? নর্মাল, মানে আমি যদি একটা আইডিয়াল সিচুয়েশন ধরি, কারেন্ট ইনফাইনাইট হয় আর ভোল্টেজ কত হয়? 0 হয়, তাই তো? আর একটা যখন আমরা বলি ওপেন সার্কিট কন্ডিশন, হোয়াট ইজ এন ওপেন সার্কিট কন্ডিশন বলতে পারবে? ওপেন লোড সার্কিট থাকে ভোল্টেজটা, মানে দুই প্রান্তটা উন্মুক্ত থাকে, খোলা থাকে। হ্যাঁ, ভোল্টেজটা ইনফাইনাইট, মানে ওপেন মানে হচ্ছে ভোল্টেজের কোনো এক্সিস্টেন্স নেই এক কথায় বলতে পারো, বা ভোল্টেজটা প্রায় মানে স্যার খুব ভোল্টেজ বেশি। ড্রপ হচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ, বলো। হ্যাঁ, ওপেন সার্কিটের ক্ষেত্রে বেসিক্যালি কারেন্টটা 0 হয়, ভোল্টেজ হ্যাভ সাম ভ্যালু, ফাইনাইট একটা ভ্যালু থাকে, ঠিক আছে? এইটা আমরা জানি। এবার এটাকে যদি একটা গ্রাফের মধ্যে প্লট করি, সাপোজ সে আমি একটা এরকম একটা ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্লট করছি, ঠিক আছে? সাপোজ সে এক্স অ্যাক্সিসে ভি রেখেছি আর ওয়াই অ্যাক্সিসে আই রেখেছি। তো এবার বলো, যদি আমি এরকম একটা ইয়েকে দেখার এরকম একটা ড্র করি, ধরো অ্যালং এক্স অ্যাক্সিস আমি একটা লাইন ড্র করছি, ঠিক আছে? লাইক দিস, অ্যালং এক্স অ্যাক্সিস আমি একটা লাইন ড্র করেছি, ঠিক আছে? বলতে পারবে এই লাইনটা কাকে বোঝায়? সিমিলারলি সাপোজ সে আমি একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন ড্র করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন ড্র করেছি। তো আমাকে বলতে পারবে যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর লাইনটা কাকে বোঝায় আর এক্স অ্যাক্সিস বরাবর লাইনটা কাকে বোঝায়? বলার চেষ্টা করো যদি কোনো আইডিয়া থাকে। এই দুটো কেসকে একটু বোঝার চেষ্টা করো। এক্স অ্যাক্সিস ভোল্টেজ। হ্যাঁ, তো এক্স অ্যাক্সিসে এখানে কি দেখে বোঝা যাচ্ছে? যে এখানে ভোল্টেজ এক্সিস্টস, তাই তো? ভোল্টেজ আছে, ভোল্টেজ হ্যাভিং সাম ফাইনাইট ভ্যালু, ঠিক আছে? তার মানেটা কি? তুমি এখানে ধরো যে কোনো পয়েন্ট যদি কনসিডার করো, সাপোজ ধরো 1 2 3 4, তুমি যে কোনো পয়েন্ট কনসিডার করলে তার একটা ফাইনাইট ভ্যালু পাবে। বাট কারেন্ট কি হয়ে গেছে এখানে? কারেন্টের ভ্যালু কি? কারেন্টের ভ্যালু হচ্ছে 0। দেখো এখানে কারেন্টের অ্যাক্সিসে কিছু ড্র করেছে কি? কারেন্টের অ্যাক্সিসে কিন্তু কিছু ড্র করেনি। So this curve basically represents an open circuit condition. এটা বেসিক্যালি একটা ওপেন সার্কিট কন্ডিশনকে আইডেন্টিফাই করে, ঠিক আছে? যেক্ষেত্রে তোমার ভোল্টেজ হ্যাভিং সাম ফাইনাইট ভ্যালু এন্ড কারেন্ট হ্যাভিং 0 ভ্যালু, ঠিক আছে? দিস ইজ কেস 1। কেস 2টা হচ্ছে যখন আমি একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইনকে ড্র করেছি। তো এখানে তুমি দেখতে পারবে যে that the current is having a finite value, current is having a finite value, having a finite value, ঠিক আছে? কারেন্টের একটা ফাইনাইট ভ্যালু আছে, বাট দ্য ভোল্টেজ ইজ 0, ঠিক আছে? ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0। তো এই স্টেটমেন্টটা কাকে বোঝাচ্ছে? দেখো কারেন্টের একটা ফাইনাইট ভ্যালু আছে, ঠিক আছে? কারেন্ট টেন্ডস টু ইনফাইনাইট, মানে কারেন্টের একটা ফাইনাইট ভ্যালু পাবো তুমি, ঠিক আছে? এটা ফাইনাইট ভ্যালু লেখা ভালো। তো প্রত্যেকটা পয়েন্টে তুমি দেখো কারেন্ট একটা করে তুমি ভ্যালু পাচ্ছ, ঠিক আছে? এন্ড ওটাকে কারেন্টের ফাইনাইট ভ্যালু বলবো না ইনফাইনাইট? এটা ফাইনাইট ভ্যালু বলাটাই বেটার হবে, এটা ফাইনাইট ভ্যালু বলাটাই বেটার। তাহলে স্যার ওই সিম্বলটা ইউজ করতে পারবো না? না, ইনফাইনাইট ওটা ইউজ করতে পারবে না। তো কারেন্টের একটা ফাইনাইট ভ্যালু আছে সাপোজ, ঠিক আছে? একটা কিছু তো অ্যামাউন্ট হবে, ধরো 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ার 300 অ্যাম্পিয়ার, কিছু তো একটা ফাইনাল মানে ভ্যালু আছে। তো সেইটাকে যদি আমি একটা ফাইনাইট ভ্যালু ধরে নিই আর ভোল্টেজটাকে যদি তুমি 0 ধরে নিই, ঠিক আছে? ভোল্টেজটা তো 0 হচ্ছে, এখানে দেখো কোনো ভোল্টেজ অ্যাক্সিসে কিছু নেই। তো এই কার্ভটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কাকে? শর্ট সার্কিট কন্ডিশনকে, ঠিক আছে? সো আমরা এতদিন ধরে যা পড়াশোনা করে এসেছি
সেই পড়াশোনাটাতে ওহমস ল থেকে আমরা এইটা বুঝতে পেরেছিলাম যে ওহমস ল এর ফর্মুলা যদি এদিকে ভি থাকে এদিকে আই থাকে, আমরা পেয়েছিলাম ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। ঠিক আছে, সো দিস বেসিক্যালি রিপ্রেজেন্টস আ স্ট্রেট লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন, মানে এরকম একটা স্ট্রেট লাইনকে আমি আবিষ্কার করেছিলাম। ঠিক আছে, তো এবার আমাকে বলো যে যখন আমি কোনো একটা সার্কিটকে ওপেন সার্কিট করব অথবা ক্লোজ সার্কিট করব, শর্ট সার্কিট করব, উইল দে বি ফলোয়িং দিস ওহমস ল? মানে যখন আমি ওপেন সার্কিট করছি বা শর্ট সার্কিট করছি, তখন কি সেইখানে এই ওহমস লটা ভ্যালিড থাকছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নটা বুঝতে পারলে কি করলাম? ইজ ওহমস ল valid for open circuit and short circuit conditions? এইটা হচ্ছে কোশ্চেন। বলো। স্যার যেটা এখানে ড্র করেছেন এটা হচ্ছে ওহমস ল এর ক্ষেত্রে প্রযোজ্য, তাই তো? তো মাঝখান দিয়ে এটা যাচ্ছে। মাইক্রোফোনটা তুই ছেড়ে দে, মাইক্রোফোনটা ছেড়ে দে, মাইক্রোফোনটা ছেড়ে দিয়ে বল, তাহলেই হবে। তুই ওই যে হেডফোনটা খুলে ফেল, হেডফোনটা খুলে জাস্ট মোবাইলে কথা বল, তাহলে আমি শুনতে পাবো। হেডফোনটার জন্য ঘ্যার ঘ্যার করছি, হেডফোনটা ছেড়ে দে। না স্যার, এটা তো ফলো করছে না ওহমস ল। ওহমস ল ফলো করছে না, ভেরি গুড। সো এই দুটো কেসই আমরা দেখতে পাচ্ছি কি, দুটো কেসে কিন্তু ওহমস ল ফলো করছে না। ঠিক আছে, বাট আমাদের ওহমস ল এর রিপ্রেজেন্টেশনটা কি এইভাবে। ঠিক আছে, তো এই কেউ জয়েন করেছে কিনা আমি দেখে নিই। তো এই যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশন থেকে আমরা এই পয়েন্টটা পাই, এবং এই পয়েন্টটা ছাড়াও আরো একটা ডেফিনিশন আমরা এখান থেকে পাই। ঠিক আছে, দেখো আমি এবার একটু অন্যরকম ভাবে কারেন্টকে সরি কাকে ডিফাইন করব, একটু অন্যরকম ভাবে রেজিস্ট্যান্সকে ডিফাইন করছি। ঠিক আছে, লেটস ডিফাইন রেজিস্ট্যান্স। দেখো, ডিফাইন বা রেজিস্ট্যান্সের ডেফিনিশনকে আমি এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, in an electrical circuit, the element in which current I of t through it and voltage v of t across it is having an algebraic relationship may be defined as a resistance. কথাটা সিগনিফিকেন্সটা কি ভালো করে বোঝো। কথাটা সিগনিফিকেন্সটা হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এলিমেন্ট ইন এনি ইলেকট্রিক্যাল সার্কিট যাদের মধ্যে একটা অ্যালজেব্রিক রিলেশনশিপ আছে বিটুইন কারেন্ট আই অফ টি অ্যান্ড ভোল্টেজ ভি অফ টি। এই আই অফ টি আর ভি অফ টি মানে কি? আই অফ টি আর ভি অফ টি মানে হচ্ছে কারেন্ট যদি ভোল্টেজ এবং কারেন্ট যদি টাইমের ফাংশন হয়, ঠিক আছে, কারেন্ট এই ভোল্টেজ এবং কারেন্ট যদি টাইমের সাপেক্ষে একটা ফাংশন হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো? তাদের মধ্যে একটা অ্যালজেব্রাইক রিলেশনশিপ খুঁজে পাবো। ঠিক আছে, তাদের মধ্যে একটা অ্যালজেব্রাইক রিলেশনশিপ খুঁজে পাবো। সেই অ্যালজেব্রাইক রিলেশনশিপটা কি? সেই অ্যালজেব্রাইক রিলেশনশিপটা হচ্ছে যে যদি আমি টাইমের রেসপেক্টে ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করি, তাহলে তাদের গুণফলটা জিরো আসবে। ঠিক আছে, তাহলে তাদের গুণফলটা জিরো আসবে। দিস বেসিক রিপ্রেজেন্টেশন ইজ নাথিং বাট আওয়ার কেভিএল। কেভিএল কি বলে? যদি আমার কাছে এরকম একটা ডিসি সার্কিট থাকে ফরসে, ঠিক আছে, এরকম একটা ডিসি সার্কিট আছে, যদি এর ভোল্টেজ ভি হয়, এখানে যদি ভি1 ভোল্টেজ ড্রপ হয় ফর রেজিস্ট্যান্স আর1, এটা যদি আর2 রেজিস্ট্যান্সের জন্য ভি2 ভোল্টেজ ড্রপ হয়, তখন আমরা কেভিএল এ লিখি যে সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ ইকুয়াল টু জিরো উইথ রেসপেক্ট টু টাইম। মানে কি? যখন আমি উইথ রেসপেক্ট টু টাইম বলবো,
তখন এখানে আমি এই ওয়েভ ফর্মটাকে সাইনুসয়েডাল দিয়ে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, এটা তো ডিসি ওয়েভের ক্ষেত্রে এটা আমি লিখতে পারি, ঠিক সেরকম ভাবে এটা যদি আমি এসি সোর্স ব্যবহার করতাম তখন এই ফর্মুলাটা আমার কাছে কার্যকরী হতো। দিস ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেশন অফ কেভিএল। তো এক্ষেত্রে আমরা যেটা পাই এরকম লিখতে পারি ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো এইরকম ভাবেও আমরা রেজিস্ট্যান্সকে কিন্তু ডিফাইন করতে পারি। ঠিক আছে, দিস রিপ্রেজেন্টেশন ইজ ফর দি কেভিএল ইন এ ডিসি লুপ, যেটা আমি এখানে ইউজ করেছি। আর এখানে টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে টাইমের সাথে সাথে যদি এখানে একটা এসি সোর্স আমি ইউজ করতাম, ঠিক আছে, যদি আমি একটা এসি সোর্স ইউজ করতাম, সাপোজ দিস ইজ দি ভোল্টেজ প্রোফাইল, এটা যদি ভোল্টেজের প্রোফাইল হয় তাহলে কি হবে, কারেন্টের প্রোফাইল থ্রু আন ইন্ডাক্টর থ্রু এ কি বলে রেজিস্টার উইল বি ইন ফেজ। ঠিক আছে, আমরা জানি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ফেজের ডিফারেন্স হয় না। তো দিস উইল বি দ্য রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট। ঠিক আছে, যদি আমি এরকম একটা সার্কিট ইউজ করতাম যেখানে ফরসে এখানে একটা এসি ওয়েভ ফর্ম আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরকম ভাবে আমি যদি রিপ্রেজেন্ট করতাম, সাপোজ দিস ইজ দি, সাপোজ আমি এখানে ভি ক্যাপিটাল ভিটাকে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, সাপোজ ক্যাপিটাল ভিটাকে আমি ধরছি এর আরএমএস ভ্যালু অফ দ্য সাপ্লাই। এর অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিচ্ছি প্লাস মাইনাস ভি ওয়ান, এর অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিচ্ছি প্লাস মাইনাস ভি টু। যদি এর আরএমএস ভ্যালু এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা দুজনকে এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, দুজনের যোগফল হিসেবে লিখতে পারি, অথবা এটাকে তুমি ডাইরেক্ট ম্যাগনিটিউড দিয়ে রিপ্লেস করে ভি ইজ ইকুয়ালস টু এক্ষেত্রে ভি ওয়ান প্লাস ভি টু ওরকম ভাবেও লিখতে পারো, অথবা ভি ইকুয়ালস টু ভি ওয়ান মাইনাস ভি টু ফর্মেও লিখতে পারো। মনে রাখবে দিস ইজ দি আরএমএস ভ্যালু। এখানে আমি যদি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিই তখন ভি অফ টি দিয়ে লিখতে হবে, যেটা আমি এখানে লিখেছি। দিস ভি অফ টি ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেড বাই ভি অফ এম সাইন অফ ওমেগা টি। ঠিক আছে, আর এই ভিটাকে আমরা যদি আরএমএস ভ্যালু বলে থাকি, এই আরএমএস ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি কত হয়, ভি আরএমএস ইকুয়ালস টু ভিএম বাই রুট টু। ঠিক আছে, তো এটা একটা রিপ্রেজেন্টেশন আমরা করে থাকি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা রেজিস্ট্যান্সকে আরো একটা ভাবে কিন্তু ডিফাইন করতে পারি। বুঝতে পারলে কি বললাম? দেখো ইন্টারেস্টিং কি ইন্টারেস্টিং নয়, দেখো বলো। হ্যাঁ স্যার। তো এই কনসেপ্টটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। তো এইখান থেকে আমরা কিন্তু এই কন্ডিশনটা অ্যারাইভ করতে পারি। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। ছেলেটা কোথায় গেল রে? আরে ঠিক আছে, তো এই কন্ডিশন থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো, ঠিক আছে, আচ্ছা এখানে আরো দু চারটে পয়েন্ট আমি অ্যাড করে দিই। ঠিক আছে, রেজিস্ট্যান্সকে দেখো অনেকে অনেক রকম ভাবে ডিফাইন করতে পারে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সকে আমি একটুখানি ইউনিক ভাবে ডিফাইন করি। ঠিক আছে, যতক্ষণ না ও আসছে, ঠিক আছে, আমরা একটু ডিসকাশনটা চালিয়ে যাব। ঠিক আছে, কারণ আমরা ইন্ডাক্টরটা ওকে নিয়ে শুরু করতে চাইছি, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও এক মিনিট। আমি চাইছি ডিসকাশনটা ওকে ও থাকলেই করবো আর কি। তাহলে নাসিম, অনলাইনেও ক্লাস করতে ভালো লাগে তো? হ্যাঁ স্যার, ভালো লাগে। অনলাইনেও তো বোঝা যায় তাহলে। ঠিক আছে, এবার দেখ হুম। ব্যাপারটা হচ্ছে কি বলতো, অনলাইনে সবকিছুতেই বোঝা যায় যদি কন্টেন্টটাকে ঠিকভাবে ডেলিভার করা হয় এবং ঠিক ডাইরেকশনে দেওয়া হয়। দেখো রেজিস্ট্যান্সকে আমি আরো একভাবে বলছি, যতক্ষণ না আসছে তোমাকে রেজিস্ট্যান্স নিয়ে একটু জ্ঞান দিয়ে যাই। ঠিক আছে, একটু সহ্য করো। ঠিক আছে, ও আসলে আমরা শুরু করছি, নাহলে আর 5 মিনিট বাদে আমরা শুরু করবো। দেখো, স্যার অনলাইনে ক্লাস দেওয়া যায়, তবে আমাদের মনোযোগটা মাঝে মাঝে উড়ে চলে যায়। হ্যাঁ এটা একটা ঠিক, এটা ওই দেখো ব্যাপারটা হয় কি, যখনই রেজিস্ট্যান্স মানে কোনো ধরনের ক্লাস হয়, ক্লাস চলাকালীন না সবাইকে এনগেজ করতে হয়। এনগেজ মানে হচ্ছে দেখবে তোমরা আমি সবসময় জিজ্ঞেস করি তোমরা শুনতে পাচ্ছ কিনা, বলছো কিনা। যখনই তোমাদের কাছ থেকে রেসপন্স আসবে তখনই জিনিসটা ভালো হবে। দেখো হুম। রেজিস্ট্যান্সকে ধরো তোমরা তো অনেকভাবে পড়াশোনা করেছো, অনেকভাবে ডিফাইন করেছো। দেখো একটা কমন টার্ম তোমরা শুনে থাকবে, এটা শুনেছো কিনা বলো?
ইট ইজ এ লস কম্পোনেন্ট। এটা শুনেছো লস কম্পোনেন্ট কথাটা? মানে যার জন্য ইলেকট্রিক্যাল সার্কিটে লস হয়। হ্যাঁ স্যার শুনেছি। দ্য রিজন ফর হুইচ লস অকার্স। এবার দেখো এইটাকে আমি একটু কন্ট্রাডিক্ট করি। কন্ট্রাডিক্ট মানে কিরকম ভাবে কন্ট্রাডিক্ট করি, একটু পজিটিভ সেন্সে কন্ট্রাডিক্ট করি। দেখো ধরো তুমি আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে? ধরো তোমার আজকে এজ আমি ধরছি 23+ বা কিছু একটা ধরে নিচ্ছি জাস্ট। ধরো আজকে থেকে 5 বছর বাদে যখন তোমার 28+ এজ হবে, আরো 5 বছর বাদে যখন তোমার 33+ এজ হবে, আরো 5 বছর বাদে যখন তোমার 38+ এজ হবে, তো প্রত্যেকটা সময় কি করবে, তোমাকে নতুন নতুন জিনিস শেখাবে এবং তুমি নতুন নতুন জিনিস জানতে পারবে, ঠিক আছে? এবং তোমার যে কেরিয়ারের যে সাকসেস বা কেরিয়ারের যে ধরো অ্যাচিভমেন্ট, সেইটা ডিপেন্ড করে কার উপর বলো তো? সেইটা ডিপেন্ড করে খানিকটা তোমার স্ট্রং ফোকাসের উপর। স্ট্রং ফোকাস মানে তুমি কি করতে চাইছো, সেটা যদি তোমার একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা টাইপের যেরকম গভর্নমেন্ট নেয়, সেরকম যদি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার নিজের থাকে, তাহলে তুমি দেখবে আলটিমেটলি 5 বছর বাদে গিয়ে কিছু একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। আর যদি কোনো প্ল্যান না থাকে, তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় গিয়ে অ্যারাইভ করতে পারবে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা তোমরা সবাই জানি, প্ল্যান না করলে কিছু হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, প্ল্যান করার পরে আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি এক্সিকিউশন। এক্সিকিউশন মানে হচ্ছে কোনো একটা কাজকে আলটিমেটলি করা। তো সেই কোনো কাজ করতে গেলে আমাদেরকে কিসের ফেস করতে হয়? ফ্রিকশন ফেস করতে হয়। ফ্রিকশন মানে ঝামেলা ফেস করতে হয়। যেমন ধরো পড়তে বসলে ঘুম পায়, ঠিক আছে? বাড়িতে ধরো একটা টাকা পয়সার সমস্যা থাকে ম্যাক্সিমাম জনের কাছে। তারপর ধরো কারোর গার্লফ্রেন্ডের ইস্যু থাকে, ঠিক আছে? তারপর ধরো কারোর বাড়িতে মানে ধরো মানে কিছু একটা সমস্যা চলছে, ঠিক আছে? তারপর ধরো কিছু অন্য কোনো ইস্যুস চলে এলো, ঠিক আছে? তো এই রকম নানা ধরনের ইস্যু কিন্তু সবসময় আমাদের মধ্যে কিন্তু লেগে থাকে, ঠিক আছে? তো বলে মানে আমি রেজিস্ট্যান্সকে খানিকটা এইভাবে ডিফাইন করি, ইট ইজ দ্যাট এলিমেন্ট ইট ইজ দ্যাট এলিমেন্ট which transforms power which transforms power / এনার্জি, ঠিক আছে? মানে রেজিস্ট্যান্স হচ্ছে সেই এলিমেন্টটা যার জন্য কি হয়, পাওয়ার অথবা এনার্জি ট্রান্সফরমেশন হয়। তার মানে কি, ধরো আজকে আমি আমার যে টার্গেট আছে, যে কাজটা আমি করতে চাইছি, সেই কাজটা করার পথে যদি বাধা না আসে, ঠিক আছে, যদি স্ট্রাগল না আসে, ঠিক আছে, তো সেই রেজিস্ট্যান্সটা যদি আমি ক্রস না করি, তাহলে কি আমার মধ্যে কোনো ট্রান্সফরমেশন আসবে বলো? না স্যার। আসবে না। তার মানে কি, রেজিস্ট্যান্স যদি না থাকে, স্মুথ মানে সারফেস যদি হয়, সেখানে কিন্তু আমি বুঝতে পারবো না যে জীবনে কত রকমের স্ট্রাগল আছে বা হতে পারে, ঠিক আছে? এবং এই স্ট্রাগল গুলো যদি আমি প্রথম জীবনে না দেখতে পাই, ধরো ইনিশিয়ালি এখন আমার মধ্যে শরীরে জোর আছে, মনে জোর আছে, তো আমি এই জিনিসগুলোকে যদি এখন ফেস করতে পারি, ফার্দার লাইফে গিয়ে আমার কাছে এগুলো কোনো ইস্যুস হয়ে দাঁড়াবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা জিনিস বলি, ধরো করোনার জন্য প্রচুর লোকজনেদের এখন চাকরি খোয়া গেছে, ঠিক আছে? এই সিচুয়েশনটাতে ধরো যারা ধরো চাকরি টাকরি আগে থেকে ছেড়েছিল, বা বিভিন্ন জায়গায় চাকরি ছেড়ে টেড়ে কাজ টাজ করেছিল, বিভিন্ন জায়গায় মানে নিজেদের গ্রোথের জন্য সবসময় চেষ্টা করেছিল, তারা কিন্তু আজকে একটু বেটার পজিশনে থাকবে রাদার দেন যারা ধরো একই কোম্পানিতে 15 বছর থেকে 20 বছর কাজ করে গেছে। একটা লোক যদি 4-5টা কোম্পানিতে কাজ করে, তার এইরকম একটা পরিবেশে ইমিউন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি, রাদার দেন একটা সিঙ্গেল পার্সন যে 15 বছর একটা কোম্পানিতে কাজ করেছে। কারণ কোনো কোম্পানি যখন কাউকে ছাঁটাই করে, তো সেক্ষেত্রে সে কিন্তু কোনো জিনিস বিচার করে না, সে শুধু বিচার করে তার প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে তোমার রেভিনিউ বাই হেড কাউন্ট, ঠিক আছে? হেড কাউন্ট। কোম্পানি কি করে, যখন রেভিনিউ বাড়াতে পারে না, তখন হেড কাউন্ট কমায়।
ঠিক আছে, দ্য সিম্পল প্রিন্সিপাল আপন হুইচ এনি কোম্পানি মেক্স আ প্রফিট। তো যখন কোম্পানির লোকসান হবে, কোম্পানি কি করবে, সবার আগে হেড কাউন্টকে রিডিউস করতে শুরু করবে। সো দের ইজ এ লার্জ প্রবাবিলিটি দ্যাট দ্য পার্সন উইথ হায়ার এক্সপিরিয়েন্স উইল গেট স্যাক ফ্রম দ্য কোম্পানি। ঠিক আছে, এবং এটা আমি নিজের চোখে দেখে এসেছি। সেকেন্ডলি, যে লোকটা ধরো 2-3 বছর একটা কোম্পানিতে কাজ করেছিল, তারপর ছেড়ে দিয়েছে, দ্বিতীয় কোম্পানিতে কাজ করেছে, আবার ছেড়ে দিয়েছে, এসে গেছে, আর বেশিক্ষণ সময় নষ্ট করতে হবে না, ছেড়ে দিয়েছে, আবার বিভিন্ন কোম্পানিতে কাজ করেছে, তার পক্ষে কিন্তু এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা অনেক বেশি সহজ হবে। কারণ সে ধরো জীবনে একটা সময় একটা টাকা রোজগার করতে করতে তার হঠাৎ করে একদিন চাকরি চলে যায় বা চাকরি ছেড়ে দেয়, গিয়ে সে রিয়েলাইজ করে যাচ্ছে এই মার্কেটে টিকে থাকতে গেলে তাকে কি করতে হবে। ঠিক আছে, তারপরে আবার চাকরি ছাড়ে, আবার চাকরি ধরে, আবার করতে থাকে, মানে ও সবসময় চেষ্টা করতে থাকে নিজের গ্রোথের জন্য, এবং বিভিন্ন ফিল্ডে এক্সপিরিয়েন্সের জন্য কি হয়, তার একটা ডেভেলপমেন্ট হয়। তো এই জন্যই আমি এইভাবেই ডিফাইন করি রেজিস্ট্যান্সকে। ইট ইজ এন এলিমেন্ট হুইচ ট্রান্সফর্মস এনার্জি অর পাওয়ার। ধরো যদি এই এফর্টটা আমরা না দিই আজকে, ধরো তোমরা আজকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, তো গভর্নমেন্ট জবের প্রিপারেশন চলাকালীন তোমাদের মধ্যে অনেক রকম রেজিস্ট্যান্সেস আসবে। তো সেই রেজিস্ট্যান্স গুলোকে রেজিস্ট্যান্স ভাবলে চলবে না, ইট ইজ জাস্ট দ্য পাথ যেটা তোমাকে আরো বেশি স্ট্রং করবে। মানে যখন তুমি সাপোজ ধরো তোমার এখন এই এই জায়গায় তুমি যখন দাঁড়িয়েছিলে তোমার বয়স 23, তুমি যখন এইখানে এসে দাঁড়াচ্ছ তোমার বয়স হয়ে গেছে 28। তো এই সময়কালটা তোমাকে কি শিখিয়েছে, এই চড়াই উতরাইটা থেকে চড়তে আর নামতে শিখিয়েছে। ঠিক আছে, এবং তোমাকে ভবিষ্যতের জীবনের জন্য অনেক বেশি প্রস্তুত করবে। ঠিক আছে, তো এইটা হলো একটা ছোট্ট আইডিয়া। দেখো আগে এসেছিল সন্দীপ, এইমাত্র জয়েন করলো। সন্দীপ, তোমাকে একটা পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে দেখো শর্ট সার্কিট, হ্যাঁ, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে কি হয়, তুমি যদি শর্ট সার্কিটে কার্ভ ড্র করো, দিস ইজ দ্য শর্ট সার্কিট কার্ভ। ঠিক আছে, আর তুমি যদি ওপেন সার্কিটের কার্ভ ড্র করো, তাহলে এইটা হবে ওপেন সার্কিটের কার্ভ। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা যখন ওহমস ল পড়েছিলাম তখন দেখেছিলাম যে ওহমস ল এর কার্ভটা এইরকম ভাবে হয়। ঠিক আছে, পাসিং থ্রু দ্য অরিজিন। তো তুমি বলতে পারবে যে এই দুটো কার্ভ, মানে ডিউরিং ওপেন সার্কিট কন্ডিশন এন্ড ডিউরিং শর্ট সার্কিট কন্ডিশন, কোন সার্কিট কি ওহমস ল মেনে চলে না চলে না? ইজ ওহমস ল ভ্যালিড ফর ওপেন সার্কিট এন্ড শর্ট সার্কিট কন্ডিশন? এটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ স্যার, মেনে চলে। না, মেনে চলে না। দেখো তার কারণটা হচ্ছে দের ইজ এ প্রপোর্শনেট রিলেশনশিপ বিটুইন ভি অ্যান্ড আই। ঠিক আছে, মানে যতটা ভি বেড়েছে ততটা আই বেড়েছে, যতটা ভি বেড়েছে ততটা আই বেড়েছে। ঠিক আছে, দের ইজ এ প্রপোর্শনেট রিলেশনশিপ, মানে যতখানি ভি বাড়লো সেই রেসপেক্টে আই বেড়েছে, আবার ভি বেড়েছে আবার আই বেড়েছে। সো দিস রিলেশনশিপ ইজ নট ভ্যালিড। ঠিক আছে, ফর দি ওপেন সার্কিট এন্ড শর্ট সার্কিট টেস্ট। তো ওহমস ল কিন্তু ওপেন সার্কিট টেস্টে নট ভ্যালিড, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে নট ভ্যালিড। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে এইখান থেকে একটা নিষ্কর্ষ বেরিয়ে আসে, নিষ্কর্ষ মানে হচ্ছে একটা মানে সারমর্ম বেরিয়ে আসে, যেটা বলে যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে, যে সার্কিটে রেজিস্ট্যান্স হচ্ছে সেই এলিমেন্ট, ঠিক আছে, ইন হুইচ দ্য কারেন্ট থ্রু ইট অ্যান্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইট ইজ হ্যাভিং অ্যান অ্যালজেব্রিক রিলেশনশিপ দ্যাট মে বি ডিফাইন্ড অ্যাজ এ রেজিস্ট্যান্স। তাদের মধ্যে একটা অ্যালজেব্রাইক রিলেশনশিপ আছে, যেটাকে আমরা কি করতে পারি, রেজিস্ট্যান্স হিসেবে ডিফাইন করতে পারি। তো এখানে আমরা যে এক্সপ্রেশনটা লিখেছি সেটা হচ্ছে যে ফাংশন অফ ভিটি অ্যান্ড আইটি উইথ রেসপেক্ট টু টি ইজ 0। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, এটা হচ্ছে একটা কেভিএল এর এক্সপ্রেশন। তুমি যদি একটা সার্কিটকে দেখো, যদি আমি ভিটি কে আর আইটি কে যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? 0 পাবো ফর এ সার্কিট, ফর এনি সার্কিট, এনি ডিসি সার্কিট। সেটা যেমন ডিসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা সেরকম এসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই টাইম ডিপেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি এসি সার্কিটটাকে বোঝানোর জন্য করা হয়ে থাকে। যখনই আমরা ভি অফ টি বা আই অফ টি লিখি, এটা অ্যাকচুয়ালি বোঝায় যে the voltage is varying with respect to time and the current is varying with respect to time। ঠিক আছে, তো এটা হলো রেজিস্ট্যান্সের এক টাইপের ডেফিনিশন। এখানে একটা দ্বিতীয় টাইপের ডেফিনিশন পড়লাম, যেখানে আমরা বলছিলাম যে রেজিস্ট্যান্স ইজ নট অনলি অ্যাবাউট দ্য লসি কম্পোনেন্ট, বা যার জন্য কেবলমাত্র লস অকার করে। এটাকে তুমি এইভাবেও ডিফাইন করতে পারো, ইট ইজ দ্য এলিমেন্ট হুইচ ট্রান্সফর্মস পাওয়ার অর এনার্জি। মানে কোনো মানুষের জীবনের ধরো একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যেমন তাকে একটা রেজিস্ট্যান্স ওভারকাম করতে হয়, ঠিক আছে, বা ট্রান্সফরমেশনের জন্য, কারো গ্রোথের জন্য, কারো সাকসেসের জন্য, ঠিক সেইভাবে রেজিস্ট্যান্সও কিন্তু কোনো পাওয়ার যখন ট্রান্সফর্মড হয় ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ,
তখন কিন্তু রেজিস্ট্যান্সের যদি প্রেজেন্স না থাকে তাহলে কিন্তু সেই পাওয়ার ট্রান্সফর্ম হওয়াটাও পসিবল নয়, ঠিক আছে। তো এই জিনিসটা আর একটা ভাবে আমরা রেজিস্ট্যান্সকে ডিফাইন করতে পারি। জাস্ট এতটাই আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম, আর একটু ডিটেলে বলেছি এটাই, ঠিক আছে। এবার দেখো, বলো এইটুকুর মধ্যে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস বলো, যদি না থাকে তাহলে আমি নেক্সট টপিকে এগিয়ে যাবো। স্যার একটু ওপেন সার্কিট আর শর্ট সার্কিট একটু খুলবেন স্যার? হ্যাঁ বলো, বলো। স্যার এখানটা একটা কি বললেন না যে ওপেন সার্কিটে ইনফাইনাইট? হ্যাঁ, ইন ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে তুমি যদি দেখো, ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের ডায়াগ্রাম, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে। দেখো এখানে আমি ড্র করেছি। এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা অ্যাকচুয়ালি বোঝায় যে এখানে ভোল্টেজের এক্সিস্টেন্স আছে, প্রত্যেকটা পয়েন্ট একটা পয়েন্টে ভোল্টেজ পাবে, কিন্তু কোনো কারেন্ট নেই। তার মানে ভোল্টেজ ইজ হ্যাভিং আ ফাইনাইট ভ্যালু, বাট কারেন্ট ইজ হ্যাভিং আ জিরো ভ্যালু, ঠিক আছে। কারেন্টের কোনো চেঞ্জ নেই। তার মানে কি এখানে তো এইরকম ভি ইকুয়ালস টু আই আর রিলেশনশিপটা আমি ফলো করতে পারবো না। ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট কি সেই অনুপাতে বাড়ছে? বাড়ছে তো না, কারেন্ট তো সে জিরোই হয়ে গেছে। তার মানে হচ্ছে দিস কার্ভ উইল নট ফলো দি ওহমস ল, ঠিক আছে। এই কার্ভটা কিন্তু ওহমস লকে ফলো করবে না, ঠিক আছে। দ্বিতীয় কেসটা হচ্ছে এটার ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেবল। দেখো এই দিক বরাবর যদি আমি যাই, তার মানে কি ভোল্টেজ জিরো বাট কারেন্ট ইজ ইনক্রিজিং, কারেন্ট বাড়ছে এবং প্রত্যেকটা পয়েন্টে একটা করে আমি কারেন্টের ফাইনাইট ভ্যালু পাবো, ঠিক আছে। তো শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়? শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা দেখি যে দুটো টার্মিনালকে যদি শর্ট করে দেওয়া হয়, তার মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট ফ্লো হবে এবং তাদের ভোল্টেজটা কত থাকে? জিরো থাকে। তো সেই কন্ডিশনটাই আমি এইভাবে প্লট করতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন, এটা একটু অন্যরকম, ঠিক আছে। ওই জন্য তোমাদের করালাম এই আর কি। এবার দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডাক্টর সম্বন্ধে একটু আইডিয়া নেবো, ঠিক আছে। তো ইন্ডাক্টর সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু বক্তব্য থাকে তোমরা বলতে পারো, তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে বলো। ইন্ডাক্টর সম্বন্ধে তোমাদের কি আইডিয়া আছে? সন্দীপ একটু বলো। ইন্ডাক্টর? ইন্ডাক্টর কি জিনিস বা ইন্ডাকটেন্স কি জিনিস? ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স কি জিনিস? হোয়াট ইজ অ্যান ইন্ডাক্টর? ইন্ডাক্টর স্যার মানে কি বলবো, ইন্ডাক্টর তো মানে এনার্জি যেটাকে স্টোর করে। হুম, স্যার কি বলবো, এখন আছে। এনার্জি, এনার্জি স্টোর করে, ঠিক আছে। আর কিছু? হ্যাঁ স্যার আছে, বলছি কারণ আচ্ছা, নাসিম বলার চেষ্টা করো তোমার যদি কিছু পয়েন্ট থাকে, যে হোয়াট ইজ অ্যান ইন্ডাক্টর, হাউ ডু উই ডিফাইন ইন্ডাক্টর, ইন্ডাক্টর কিভাবে ডিফাইন করি? Sir, inductor is a ইন্ডাক্টর component and which creates a magnetic field around its. Okay, and sir, ইন্ডাক্টর যে মেন ধর্মটা সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। হুম ইন্ডাকটেন্স it opposes the flow of current হুম in it with respect to time. হুম ঠিক আছে, এরকম ভাবে বলা যেতে পারে। দেখো তোমাদের সবার মধ্যে মোটামুটি একটা ইন্ডাক্টর সম্বন্ধে আইডিয়া রয়েছে। তো ইন্ডাক্টরের বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে, দেখো ইট ইজ নাথিং বাট এ কয়েল, ঠিক আছে। একটা একটা আমার কাছে যদি তার থাকে, সেই তারটাকে আমি কি করেছি? পেঁচিয়ে দিয়েছি, ঠিক আছে। এরকম করে পেঁচিয়েছি টু ফর্ম এ কয়েল। তো এটা করার মধ্যে আমার লাভটা কি আছে? এটা করার মধ্যে আমি কি পাচ্ছি? এটা করার মধ্যে আমরা পাচ্ছি যে যদি আমি এখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করি দুটো পয়েন্টের একপাশে, ঠিক আছে, এর মধ্যে যদি আমি একটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করি, দেন হোয়াট উইল হ্যাপেন ইজ this electrical energy applied to the coil will get stored in the form of magnetic energy। মানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে ম্যাগনেটিক এনার্জিতে স্টোর করে রাখতে পারছি। ইলেকট্রিক্যাল energy is stored in the form of magnetic energy, ঠিক আছে, ম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে। ইন্ডাক্টর হচ্ছে সেই ডিভাইসটা, যে ডিভাইসটা কি করছে? ইলেকট্রিক্যাল এনার্জিকে ম্যাগনেটিক এনার্জির ফর্মে নিজের মধ্যে জমিয়ে রাখতে পারছে, স্টোর করে রাখতে পারছে। তো তোমরা হয়তো পড়েছো বা পরে আরো আরো আমি বলবো ফার্দার, কতটা পরিমাণ, ধরো সাপোজ দিস ইজ এ গ্লাস, ঠিক আছে, গ্লাসের মধ্যে কতটা জল ধরে সেটা কার উপর নির্ভর করে? the volume of the নির্ভর glass করে স্যার পাত্রটা। গ্লাসের ভলিউমের উপর ডিপেন্ড করবে।
ঠিক সেইভাবে একটা ইন্ডাক্টরের মধ্যে কত পরিমাণ ম্যাগনেটিক এনার্জি স্টোরড হবে সেটা ডিপেন্ড করে পারমিয়েবিলিটির উপরে, যেটাকে আমরা মিউ দিয়ে লিখি। একটা গ্লাসের মধ্যে কতটা জল জমে সেটা যেমন নির্ভর করে তার আয়তনের উপর, ঠিক সেই রকম ভাবে পারমিয়েবিলিটি ইজ দ্য প্রপার্টি বেসড অন হুইচ ইট ইজ ফাউন্ড যে কত পরিমাণ ম্যাগনেটিক এনার্জি এই ইন্ডাক্টরের মধ্যে জমা হবে। ঠিক আছে, আমি পারমিয়েবিলিটি নিয়ে আরো অনেক ডিটেলে অনেক কিছু বলবো, আপনি অনেক ভালো লাগবে শুনতে। ঠিক আছে, যা পড়নি অনেক দেখবো আইডিয়া ক্লিয়ার হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, প্রশ্নটার উত্তর দেবে। ধরো আমি তো এখানে বললাম যে একটা কয়েল করলাম, কয়েলের মধ্যে সাপ্লাই দিলাম, তাহলেই ম্যাগনেটিক এনার্জি স্টোর হয়ে যাবে। এবার বক্তব্যটা হচ্ছে, আমি যদি এই ইন্ডাক্টরটার ভেতরে, সাপোজ দিস ইজ মাই ইন্ডাক্টর, ঠিক আছে, এই ইন্ডাক্টরটার ভেতরে যদি কোনো মেটেরিয়ালকে ঢুকিয়ে দিই, আমি ফর এক্সাম্পল বললাম একটা কাঠকে ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, ঠিক আছে, একটা কেসে। সাপোজ ধরো আবার একটা কি করলাম, আরো একটা কেস ধরলাম, সাপোজ ইন দিস কেস এখানে সাপোজ ধরো আমি একটা লোহাকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তো এই মাঝখানে যে মিডিয়ামটা আছে, এই মিডিয়ামটাকে যদি আমি ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে চেঞ্জ করে দিই, উইল ইট মেক এনি ডিফারেন্স? মানে আমাদের কত পরিমাণ এনার্জি এর মধ্যে জমতে পারে, সেই জমা হওয়া এনার্জিটা কি এই মাঝখানে মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ স্যার করবে। করবে, তাই তো। তো যদি আমি কাঠ ব্যবহার করি তাহলে কি বেশি এনার্জি জমবে ইনস্টেড অফ এয়ার? উড যদি ব্যবহার করি, উড ব্যবহার করলে কি হবে? আর যদি আমি আয়রন ব্যবহার করি তাহলে কি হবে? আমরা তো এটা জানি যে আয়রন ব্যবহার করলে ম্যাগনেট তৈরি হবে, মানে আয়রন ব্যবহার করলে বেশি এনার্জি জমবে, কিন্তু উড ব্যবহার করলে সেটা হবে না। এই কনসেপ্টটা আমাদের আছে, কিন্তু কেন হবে না? why iron will have the greatest probability of storing energy in it? বলতে পারবে? আয়রন তো কন্ডাক্টর। আয়রন কন্ডাক্টর বলেছো, কথাটা ঠিক, কিন্তু আয়রন কিসের কন্ডাক্টর? স্যার হিট অ্যান্ড ইলেকট্রিক। হলো না। স্যার এখানে ইন্ডাকশনটা কাজ করে নাকি? বলো বলো। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বলো, হচ্ছে, সবাই এগোচ্ছে, বলো। দেখো, একটা আমি যদি এখানে মিউচুয়াল ইন্ডাকশন। একটা ধরো নর্থ পোল আর সাউথ পোল আছে, ঠিক আছে, এখান থেকে যে ফ্লাক্স লাইন্স গুলো বেরোবে, ঠিক আছে, সেই ফ্লাক্স লাইন্স গুলো সবার আগে আমাকে বলো, এই ফ্লাক্স লাইন্স গুলো এয়ার এর মধ্যে দিয়ে যেতে বেশি পছন্দ করবে, না এখানে যদি একটা ম্যাগনেট, একটা লোহা রাখা থাকে তার মধ্যে দিয়ে যেতে বেশি পছন্দ করবে? ম্যাগনেটের মধ্যে দিয়ে। ম্যাগনেটের মধ্যে দিয়ে। কেন বেশি পছন্দ করবে? কারণ কারণ স্যার ওটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। কারণ আয়রনের রিলাকটেন্স কম। রিলাকটেন্স কি জিনিস? রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স। হোয়াট ইজ রিলাকটেন্স? L/μ। রিলাকটেন্সটা হচ্ছে রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স। রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। তার মানেটা কি? যদি আমি আয়রন ব্যবহার করি তাহলে কি হবে? খুব সহজে তার মধ্যে দিয়ে ফ্লাক্স লাইন চলে যাবে। কিন্তু যদি আমি কাঠ ব্যবহার করি তাহলে কাঠ কিন্তু অত সহজে যেতে চাইবে না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এ একটা রিলাকটেন্স প্রোভাইড করবে টু দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যেখানে আয়রন কি করবে? ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে তার মধ্যে ঢুকিয়ে নেবে, টেনে নেবে, ঠিক আছে, সাক করে নেবে, টেনে নেবে। তার মানে কি হচ্ছে, এই মাঝখানে যে মিডিয়ামটা থাকছে সেই মিডিয়ামটাও কিন্তু এনার্জিটাকে আমাকে স্টোর করতে সাহায্য করছে। যদি আমি এয়ার ব্যবহার করি, এয়ারের মধ্যেও একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক এনার্জিকে স্টোর করে রাখা পসিবল, তার থেকে বেশি পসিবল আয়রনের মধ্যে, কারণ আয়রনের রিলাকটেন্স কম এবং আয়রনের মধ্যে দিয়ে অতি সহজে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন চলে যেতে পারে। সো এই দুটো হচ্ছে আমার কাছে পয়েন্ট, একটা হচ্ছে ইন্ডাক্টর ইটসেলফ, আর একটাকে আমরা যেটা বলি কোর অফ দ্য ইন্ডাক্টর, যেটা যার উপরে আমি ওই তারটাকে পেঁচাচ্ছি, দ্যাট ইজ দ্য কোর অফ দ্য ইন্ডাক্টর। দেখো এখানে সে তার উপর ভিত্তি করে কিছু কিছু কথা লিখে, যেমন দেখো লো ইন্ডাকটেন্স, হায়ার ইন্ডাকটেন্স, এই কথাগুলো ইউজ করেছে।
লো ইন্ডাকটেন্স মানে হচ্ছে, দেখো এখানে লিখেছে এয়ার কোর। এয়ার কোর মানে কি, যদি কোনো কোর ব্যবহার না করি, তার মানে কি আছে, এয়ার আছে। নেক্সট হচ্ছে যদি সেখানে আয়রন ব্যবহার করি, তাহলে কি হবে, হায়ার ইন্ডাকটেন্স লিখেছে। কেন হায়ার ইন্ডাকটেন্স লিখেছে, কারণ দ্য ফ্লাক্স লাইন্স উইল পাস মোর থ্রু ইট। যদি বেশি ফ্লাক্স লাইন পাস করে তাহলে এর মধ্যে এনার্জি স্টোর হওয়ার প্রবাবিলিটিও বেশি হবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? সো এখান থেকে আমরা বলতে পারি যে ইন্ডাক্টারস হ্যাভিং আয়রন কোর উইল হ্যাভ আ হায়ার ইন্ডাকটেন্স, whereas an inductor having an air core will have a lower inductance. দেখো পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হলো তো? তো এই সন্দীপ বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইগুলো একটু, এই বেসিক কনসেপ্ট গুলো কিন্তু একটু ভালো করে স্যার বলো। বলছে আয়রনের রিল্যাকটেন্স কমের জন্য ওর মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স পাস করে। ফ্লাক্স পাস করে। তুমি ভাবো না, যে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কম আছে, হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে দিয়ে তো কারেন্টের ফ্লোটা করবে না, কারেন্টের ফ্লোটা, হ্যাঁ, যে করবে, বাধা পাবে না। তো সেই বাধা কম পাবে। তো সেইভাবে যেখানে রিলাক্টেন্স কম আছে তো ম্যাগনেটিক ফ্লাক্স তো তার মধ্যেই যাবে। এবার যদি আমার কাছে এয়ার থাকে আর ম্যাগনেট থাকে, তো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স এয়ারের মধ্যে যাবেন থরি, সে তো ম্যাগনেটের মধ্যে দিয়ে, সেতে তো লোহার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা বেশি করবে। বুঝতে পারলে? তো এইটাই হচ্ছে পয়েন্ট, জাস্ট উল্টো কনসেপ্ট, ওই জন্য আমি একটু বলে দিলাম আর কি। নেক্সট হচ্ছে দেখো এখানে আমি কি লিখেছি, আমি পড়ে নাও একবার, কি লেখা আছে এখানে, সার্টেন লেন্থ অফ কন্ডাক্টর when twisted into a coil is known as a basic inductor. জাস্ট এইটুকু হচ্ছে স্টেটমেন্ট, আর কিছু না। নেক্সট হচ্ছে দেখো এখানে আরো একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশনে দেখানো হয়েছে, যেখানে দেখো কি বলা আছে যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল প্রডিউসেস এ ম্যাগনেটিক ফ্লাক্স। মানে এরকম যদি একটা ইন্ডাক্টর থাকে আমার কাছে এবং তার মধ্যে দিয়ে যদি এই ডাইরেকশনে কারেন্টের ফ্লো হয়, যেভাবে মার্কিং করা হয়েছে, তো সেইভাবে দেখো এই যে হাতটাকে আমি দেখিয়েছি, হাতের ডাইরেকশনটা, ঠিক আছে, যেরকম যে ডাইরেকশনে এই, হ্যালো স্যার মানে থাম্ব রুল ওটা, হ্যাঁ থাম্ব রুল। তো এই দিক বরাবর যদি আমি আমার ফিঙ্গার গুলোকে প্লেস করি, ঠিক আছে, এই দিক বরাবর যদি আমার ফিঙ্গার গুলো প্লেসড হয়, তাহলে দেখবে আমার থামটা এইদিকে প্লেস হচ্ছে, ঠিক আছে। তো এই ডাইরেকশনে যদি প্লেস করা হয় তাহলে দেখবে ফ্লাক্সের ডাইরেকশনটা এইদিকে তৈরি হচ্ছে। তার মানে কি এই দিকে একটা নর্থ পোল তৈরি হবে, এইদিকে একটা সাউথ পোল তৈরি হবে কনসিকুয়েন্টলি, ঠিক আছে, ডিউ টু দা ফ্লো অফ দি কি বলবো কারেন্ট। তো এখানে সেই কথাটাই লেখা আছে, কারেন্ট ফ্লোয়িং থ্রু দা কয়েল প্রডিউসেস এ ম্যাগনেটিক ফ্লাক্স। তারপরে লিখেছে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দা কারেন্ট থ্রু ইট। মানে যত পরিমাণ কারেন্ট যাবে তার উপর রেসপেক্ট করে আমার কাছে কি হবে, ফ্লাক্সের ডেভেলপমেন্ট হবে। যত বেশি পরিমাণ কারেন্ট পাঠাবো তত বেশি পরিমাণ আমার এখান থেকে কি বেরোতে শুরু করবে, ফ্লাক্স লাইন্স বেরোতে শুরু করবে। দেখো এখানে তোমরা এই পোলারিটিটা সম্বন্ধে আশা করি তোমরা দুজনেই জানো, ঠিক আছে। সেটা হচ্ছে যে একটা ডট পোলারিটি বলা আছে, একটা ক্রস পোলারিটি বলা আছে। ডট পোলারিটি মানে কি, ডট পোলারিটি মানে হচ্ছে আউট অফ দ্য পেপার থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে। সাপোজ দিস ইজ আ পেপার থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর যদি ভেতরের দিকে ঢোকে মানে ইনটু দ্য পেপার, তখন আমরা সেখানে ডট ইনটু সাইন দিয়ে এরকম ভাবে দেখাই। তো দেখো এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, তোমার ফিঙ্গার গুলোকে যদি সামনাসামনি প্লেস করো, সামনাসামনি প্লেস করলে বুঝতে পারবে এই দিকে তোমার ফিঙ্গার গুলো প্লেস হবে, তো তার রেসপেক্টে এই দিকে তোমার ফ্লাক্স লাইন্স ডেভেলপ হবে। তো দিস ইজ দ্য বেসিক রিপ্রেজেন্টেশন, আর কিছু না। যে এখান থেকে আমরা তাহলে কি দেখলাম, যে কারেন্টের ফ্লো এর জন্য ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, জাস্ট এই পয়েন্টটা ক্লিয়ার করলাম। তো দেখো ইন্ডাকটেন্সকে যদি আমি অ্যাজ সাচ মানে ইয়ে করি, ডিফাইন করি, আমরা দেখলাম এই কিছুক্ষণ আগে যে I is proportional to n5, ঠিক আছে, I is proportional to n5। মানে যত আমি কারেন্ট বাড়াচ্ছি, ঠিক আছে, যত আমি কারেন্ট বাড়াচ্ছি তত কারেন্ট বাড়ানোর সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার ফ্লাক্সের পরিমাণটা আমার কাছে তত বাড়তে শুরু করছে, ঠিক আছে। বা এটাকে এরম ভাবেও লেখা যায়, যে এরম ভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা এই রিপ্রেজেন্টেশনটা লিখতে পারি, যে এখানে আমি অ্যাকচুয়ালি ইন্ডাকটেন্সটাকে ডিফাইন করেছি। ইন্ডাকটেন্স ইজ নাথিং বাট সাই বাই আই। হোয়াট ইজ সাই? সাইকে আমরা জেনারেলি বলে থাকি ফ্লাক্স লিঙ্কেজ। সাই হচ্ছে গিয়ে ফ্লাক্স লিঙ্কেজ। হোয়াট ইজ ফ্লাক্স লিঙ্কেজ এন্ড হোয়াট ইজ ফ্লাক্স, তার মধ্যে ফারাকটা আমি বলছি, ঠিক আছে। তো সাইকে আমরা জেনারেলি লিখে থাকি এন ফাই, ঠিক আছে। সাইকে জেনারেলি লেখা হয় এন ইন্টু ফাই দিয়ে, এন ইন্টু ফাই। আচ্ছা, এল কে আমরা কি দিয়ে লিখি? এল কে লিখি এন ফাই বাই আই দিয়ে।
এল কে লেখা হয় সাই বাই আই অথবা এন ফাই বাই আই দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফাই অ্যান্ড হোয়াট ইজ সাই। দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো একটা কয়েল এরকম রয়েছে, তো সেই কয়েলের জন্য এখান দিয়ে এরকম ফ্লাক্স লাইন্স তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম ফ্লাক্স লাইন্স তৈরি হয়েছে, এরকম ফ্লাক্স লাইন্স তৈরি হয়েছে। এইবার এখানে যতগুলো ফ্লাক্স লাইন তৈরি হচ্ছে সেই টোটাল নাম্বার অফ ফ্লাক্স লাইন্স, এটা পসিবল নয় কখনো যে অন্য আর একটা কারোর সাথে লিঙ্ক করবে বা অন্য একটা কয়েলের সাথে ধরো তোমার সংস্পর্শে আসবে। মানে সাপোজ ধরো আমি এখানে একটা অন্য একটা কয়েলকে প্লেস করছি, সাপোজ এখানে আমি একটা অন্য একটা কয়েলকে প্লেস করলাম, ঠিক আছে। এবার এই কয়েলে আমি সাপ্লাই দিয়েছিলাম, ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য ফ্লাক্স তৈরি হয়েছিল। তো এই কয়েলের যে ফ্লাক্স তার একটা ফ্র্যাকশন এই কয়েলের সাথে লিঙ্ক করে, মানে কানেকশনে আছে, টোটাল ফ্লাক্সটা নয়। দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স হুইচ ইজ ইন কানেকশন উইথ কয়েল 2, সাপোজ দিস ইজ কয়েল 1, সাপোজ দিস ইজ কয়েল 2, ঠিক আছে। তো কয়েল 1 এর যত পরিমাণ ফ্লাক্সটা কয়েল 2 এর সঙ্গে রিঅ্যাকশন করে বা কয়েল 2 এর সঙ্গে ইন্টারঅ্যাকশন করে, সেই ফ্র্যাকশন অফ দ্য ফ্লাক্সকে আমরা বলি ফ্লাক্স লিঙ্কেজ। মানে একটা হচ্ছে সোর্স, ধরো সোর্স থেকে 100 খানা ফ্লাক্স তৈরি হচ্ছে ফর এক্সাম্পল, সেই 100 খানা ফ্লাক্সের মধ্যে 60 খানা ফ্লাক্স কয়েল 2 এর সঙ্গে লিঙ্ক করে, 40টা কিন্তু করে না। সো ফ্লাক্স লিঙ্কেজ বেসিক্যালি আইডেন্টিফাইজ দ্যাট 40 অ্যামাউন্ট অফ ফ্লাক্স অর দ্য 60 অ্যামাউন্ট অফ ফ্লাক্স হুইচ ইজ লিঙ্কিং উইথ দ্য কয়েল 2, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ আর ফ্লাক্স, শুধু সিম্পল ফ্লাক্সের মধ্যে ফারাক, বুঝতে পারলে কিনা বলো? ইয়েস স্যার। হ্যাঁ, তো দেখো এইখানে আমি সেইটাকেই দেখানোর চেষ্টা করেছি যে ফ্লাক্স লিঙ্কেজটা কি। ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে এইরকম, যদি আমি একটা কয়েল নিই, ঠিক আছে, এই কয়েলের মধ্যে দিয়ে যতগুলো ফ্লাক্স লাইন্স ফ্লো করবে, তার মানে কি এর বাইরে কোনো ফ্লাক্স লাইন্স নেই? হ্যাঁ আছে, এখানে আছে, এখানে আছে, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। দিজ আর পার্ট অফ দ্য হোল, টোটাল ফ্লাক্সের পার্ট, কিন্তু এর ভেতর দিয়ে যেটা যাবে দ্যাট ইজ ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে, সেটাকে ফ্লাক্স লিঙ্কেজ বলা হয়। সো সেটাকে দেখো এন ইন্টু ফাই দিয়ে লেখা হচ্ছে, নাম্বার অফ টার্নস ইন্টু ফ্লাক্স দিয়ে লেখা হয়, সেটাকে বি ইন্টু এ টার্মসে লেখা হচ্ছে, আর ফ্লাক্স সমান সমান বি ইন্টু এ দিয়ে এভাবে রিপ্রেজেন্টও করা হয়, তোমরা এটা জানো। ফ্লাক্স ডেন্সিটি ইন্টু এরিয়া, যেখানে ফ্লাক্স ডেন্সিটিটাকে আমরা বলে থাকি পার ইউনিট এরিয়াতে কতগুলো ফ্লাক্স লাইন্স ক্রস করছে। তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, সাপোজ ধরো এখানে একটা এরকম একটা নর্থ পোল আছে, এরকম একটা সাউথ পোল আছে, তো নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে ফ্লাক্স লাইন্স এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। এবার তুমি এখানে একটা এরকম ভাবে যাচ্ছে, এবার তুমি ধরো এখানে একটা সার্কেল নিয়ে এসে একটা কয়েল রেখেছো, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে যতগুলো ফ্লাক্স পাস করেছে, সাপোজ এখানে দেখে বুঝতে পারছি দুটো ফ্লাক্স পাস করেছে, ঠিক আছে। সো এই দুটো ফ্লাক্সকে আমরা ডিফাইন করব কি দিয়ে? এই দুটো ফ্লাক্সের জন্য আমরা ফ্লাক্স ডেন্সিটি কিভাবে লিখবো? বি ইকুয়ালস টু ফাই বাই এ, দুটো ফ্লাক্স পাস করেছে মানে বি ইকুয়ালস টু 2 বাই এ হবে, ঠিক আছে। যদি দুটো ফ্লাক্স পাস করে থাকে সেক্ষেত্রে ফাই বাই এ বলা হয়। ফাইটা অ্যাকচুয়ালি কি? ফাইটা অ্যাকচুয়ালি হচ্ছে দ্য নাম্বার অফ ফ্লাক্স লাইন্স দ্যাট আর কামিং আউট ফ্রম দ্যাট, ধরো ফ্রম দ্যাট কি বলবো, ইয়ের থেকে, তোমার ম্যাগনেট থেকে, ঠিক আছে। যদি এখানে সাপোজ 100 খানা ফ্লাক্স লাইন্স বেরিয়ে আসে, সো দ্য নাম্বার অফ দ্য অ্যান্সার অফ ফাই উইল বি তোমার 100, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে যে নাম্বার অফ ফ্লাক্স লাইন্স, যতগুলো ফ্লাক্স লাইন্স বেরিয়ে আছে সেই সংখ্যাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাক্স, ঠিক আছে, সেই সংখ্যাটাই অ্যাকচুয়ালি হচ্ছে ফাই। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার। এর ব্যাপারটা কি বলছিলেন স্যার বলুন। কোনটা বলো? ওই যে বি ইজ ইকাল টু 5/a বললেন না, এবার যখন কি দুটো চারটে ফ্ল্যাক্স লাইন থাকবে সেখানে 2 দিয়ে এরকম একটা বললেন। হ্যাঁ আমি বললাম যে এরিয়া এরিয়া হ্যাঁ আমরা যেটা হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরো ফ্লাক্সটা হচ্ছে একটা কোয়ান্টিটি, আমি যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম ফ্লাক্সটা হচ্ছে একটা কোয়ান্টিটি, মানে যতগুলো ফ্লাক্স লাইন্স সেই সোর্স থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তো এখানে তুমি এই ছবিটা দেখে কি বুঝতে পারছো? দুটো ফ্লাক্স লাইন বেরোচ্ছে। তো সেক্ষেত্রে তুমি তোমাকে যদি কেউ ফ্লাক্স ডেন্সিটি বার করতে বলে ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ, তোমাকে যদি এইটার জন্য কেউ বি বার করতে বলে তো বি উইল বি ফাই বাই এ। তোমার এখানে ফাই কত বেরিয়েছে? 2 বেরিয়েছে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে মাত্র দুটো ফ্লাক্স তার মধ্যে দিয়ে ক্রস ও করছে, আচ্ছা বাই আচ্ছা। এ হবে, ঠিক আছে। ইন দ্যাট কেস 2 বাই এ হবে। আমার বলার উদ্দেশ্য এইটুকুই যে একটা পোল থেকে যতগুলো ফ্লাক্স বেরোয় দ্যাট নাম্বার ইজ নাথিং বাট ফ্লাক্স, ঠিক আছে। যতগুলো ফ্লাক্স লাইন্স বেরোয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে যতগুলো ফ্লাক্স লাইন্স বেরোচ্ছে দ্যাট নাম্বার ইজ নাথিং বাট দা ফাই বলে আমরা ডিফাইন করি। নেক্সট চলে আসে।
নেক্সট হচ্ছে যে দেখো ইন্ডাক্টর যেটা হয়, ঠিক আছে, ইন্ডাক্টর কতগুলো প্রপার্টির উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, লেন্থের সঙ্গে ডিসপ্রপোর্শনালি ভ্যারি করে, আর নাম্বার অফ টার্নসের সাথে স্কোয়ারের প্রপোর্শনে ভ্যারি করে। আবার বলছি, যতগুলো নাম্বার অফ টার্নস আছে তার সাথে স্কোয়ারের প্রপোর্শনে ভ্যারি করে, যত এরিয়া অফ ক্রস সেকশন আছে তার সঙ্গে প্রপোর্শনালি ভ্যারি করে, আর যত লেন্থের সঙ্গে ডিসপ্রপোর্শনালি ভ্যারি করে। তোমরা এটা আইডিয়া করতেই পারছো একটা জিনিস দিয়ে, যে যদি নাম্বার অফ টার্নস কম হয়ে যায় তাহলে কি হবে, নাম্বার অফ ফ্লাক্স প্রডিউস কমে যাবে। যদি এরিয়া অফ ক্রস সেকশন ছোট হয়ে যায় তাহলে কি হবে, নাম্বার অফ ফ্লাক্স প্রডিউস রিডিউস করে যাবে। এবার এল যেটা, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ, মানে মানে এটা অ্যাকচুয়ালি বলা বলা উচিত যে শর্টেস্ট যে টার্ন যেটা, ঠিক আছে, লেন্থ লেন্থ অফ দ্য কন্ডাক্টর যেটা, ঠিক আছে, যত লেন্থ অফ দ্য কন্ডাক্টর আমি কমাতে পারবো, ঠিক আছে, ইন দ্যাট কেস তত ইন্ডাক্টেন্স কিন্তু আমাদের বাড়বে, ঠিক আছে। সেই তিনটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কি লিখতে পারবো, এল ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এ বাই এল, ঠিক আছে, এল ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এ বাই এল, যেখানে এই প্রপোর্শনালিটি সাইনটা রিমুভ করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি যেটাকে বলি মিউ। এই মিউটাই হচ্ছে আমার কাছে পারমিএবিলিটি, মিউটা হচ্ছে আমার কাছে পারমিএবিলিটি। এবার মিউকে আমি দুটো টার্ম দিয়ে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে রিলেটিভ পারমিএবিলিটি মিউ আর, আর একটা হচ্ছে অ্যাবসলিউট পারমিএবিলিটি মিউ জিরো, ঠিক আছে। আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে হোয়াট ইজ পারমিএবিলিটি। পারমিএবিলিটি ইজ দ্য এবিলিটি অফ এনি মেটেরিয়াল টু স্টোর ম্যাগনেটিক এনার্জি উইদিন ইট, ঠিক আছে। একটা ইন্ডাক্টরের মধ্যে কত হ্যালো, বলো, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো ম্যাগনেটিক পারমিএবিলিটি মানে কি, পারমিএবিলিটি মানে হচ্ছে যে কত পরিমাণ, হ্যাঁ শেষের পয়েন্ট তিনটে আমি বলছি, হ্যাঁ শেষের তিনটে পয়েন্ট আরেকবার বলছি, যে যত মানে আমি এখানে ডিফাইন করলাম ইন্ডাক্টরকে, ঠিক আছে, ইন্ডাক্টরকে আমি একবার ডিফাইন করলাম যে ফাই ইজ প্রপোর্শনাল টু আই, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা একভাবে আমি ডিফাইন করলাম। তো ফাই প্রপোর্শনাল টু আই মানে কি, যত কারেন্ট বাড়বে তত ফাই বাড়বে। তো সেখান থেকে আমি কি পেলাম, এন ফাই ইজ ইকুয়ালস টু আই, ঠিক আছে, বা আই এন ফাই বাই এল ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমার কাছে কি আসছে, আই এর সঙ্গে সমান আসছে। দিস ইজ ওয়ান টাইপ অফ রিপ্রেজেন্টেশন। আর একটা যেটা দেখলাম যেটা স্কোয়ারের সঙ্গে নির্ভর করছে, নাম্বার অফ টার্নসের, এরিয়ার সঙ্গে প্রপোর্শনেট নির্ভর করে, আর লেন্থের সঙ্গে ডিসপ্রপোর্শনেট রিলেশনশিপ থাকে। তো তিনটেকে যদি একসাথে লিখি তাহলে এন স্কোয়ার এ বাই এল হবে, আর এখান থেকে আমি এই রিলেশনশিপটা লিখতে পারি, এল ইজ ইকুয়ালস টু মিউ এন স্কোয়ার এ বাই এল। মিউটাকে আমি লিখি মিউ জিরো আর মিউ আর এর টার্মসে, যেখানে মিউটাকে বলি পারমিএবিলিটি, mu 0 is absolute permeability and mu r is relative permeability, ঠিক আছে। mu 0 হচ্ছে যে ফ্রি স্পেস বা বায়ু, ঠিক আছে, বায়ু মাধ্যমে বা ভ্যাকিউমে যে পারমিএবিলিটি থাকে সেটাকে হচ্ছে mu 0 বলা হয়। mu 0 ভ্যালু কত, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, হ্যাঁ, হেনরি পার মিটার, ঠিক আছে। আর মিউ আর এর ভ্যালুটা ফর 1 হয়ে থাকে কার জন্য, এয়ার এর জন্য, এয়ার এর জন্য, ঠিক আছে। তো মিউ আর ইজ দ্য রিলেটিভ পারমিএবিলিটি। এই রিলেটিভ পারমিএবিলিটি আমরা এয়ার এর জন্য 1 ধরে নিই, আর এয়ার এর সাপেক্ষে বাকি যতগুলো মেটেরিয়াল আছে তাদের একটা করে মিউ আর এর ভ্যালু আমরা ডিটারমাইন করি, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু একটা করে ডিটারমাইন করি, ঠিক আছে। পারমিয়াবিলিটি কাকে বলে? বলো, পারমিয়াবিলিটি আরেকবার বলবেন কাকে বলে? পারমিএবিলিটি কাকে বলে? দেখো একটা গ্লাস ধরো, একটা গ্লাসে জল কতটা ধরবে তার সেটা কার উপর ডিপেন্ড করে, ভলিউমের উপর। একটা ইন্ডাক্টর কত পরিমাণ ম্যাগনেটিক এনার্জিকে জমিয়ে রাখতে পারবে সেটা ডিপেন্ড করবে মিউ এর উপর। কত পরিমাণ ম্যাগনেটিক এনার্জি তার মধ্যে জমে থাকবে সেটা ডিপেন্ড করবে সেই মেটেরিয়ালের পারমিএবিলিটির উপর, সেই মিডিয়ামের পারমিএবিলিটির উপর। মাঝখানে যে মিডিয়ামটা আমি রাখবো সেই মিডিয়ামের পারমিএবিলিটির উপর ডিপেন্ড করবে। যদি বায়ু রাখি তার জন্য আলাদা হবে, স্টিল আলাদা, কাঠ আলাদা, তারপরে আয়রন আলাদা, ঠিক আছে। তার মানে কতটা জল তার মধ্যে ধরবে সেটা যেমন তার আয়তনের উপর ডিপেন্ড করে, ঠিক সেইভাবে একটা ইন্ডাক্টরের মধ্যে কত পরিমাণ ম্যাগনেটিক এনার্জিকে আমি জমাতে পারবো সেইটা ডিপেন্ড করে হচ্ছে মিউ এর উপর। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা পারমিএবিলিটি সম্বন্ধে
মানে তোমরা সবাই ইন্ডাক্টর পড়েছো, সবাই ইন্ডাকটেন্স পড়েছো, কিন্তু পারমিয়াবিলিটি ব্যাপারটাকে বোঝোনি, আর ইন্ডাকটেন্সের বেসিক কনসেপ্টটাই তোমরা জানো না। কি ঠিক নয় বলো? তোমরা তো আগে এতদিন ধরে ইন্ডাক্টর হ্যাঁ বা ইন্ডাকটেন্স নিয়ে এত কিছু পড়েছো, তোমরা সবাই পড়াশোনা করেছো কম বেশি, সবাই বইয়ের পাতা উল্টেছো, কিন্তু দিস ইজ দি বেসিক কনসেপ্ট, দিস ইজ দি হার্ট অফ এভরিথিং, ঠিক আছে, মানে কোর অফ এভরিথিং, ঠিক আছে। আমি আরো পয়েন্টস বলছি, তোমাদের আস্তে 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 ক্লিয়ার হবে, যত পয়েন্টস বলবো তত তোমাদের কাছে পরিষ্কার হবে। তো দিজ আর দা মানে ফান্ডামেন্টালস, ঠিক আছে, এই ফান্ডামেন্টালস গুলো যত তোমার কাছে স্ট্রং থাকবে, যত তুমি বুঝতে পারবে, তত তোমার কাছে ভালো হবে। এই যে ফর্মুলাটা আমি তৈরি করেছি, এটাকে বলে ডাইমেনশনাল ফর্মুলা। দেখো এখানে লেখা আছে ডাইমেনশনাল ফর্মুলা, মানে এইটা ফিজিক্যাল ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। ফিজিক্যাল ডাইমেনশন মানে ইন্ডাক্টরটা ছোট হবে না বড় হবে, তার কতগুলো টার্ন হবে, এই সমস্ত প্যারামিটারের উপর ডিপেন্ড করে হচ্ছে। দিস ইজ ইলেকট্রিক্যাল প্যারামিটার, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মানে হচ্ছে কি, কত পরিমাণ কারেন্টের ফ্লো হচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে, ঠিক আছে, কারেন্টের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এইখানে কিন্তু ইন্ডাক্টরের কোনো কারেন্টের সঙ্গে সম্পর্ক দেওয়া ফর্মুলা এটা নয়, ঠিক আছে। তো এই স্লাইডটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, প্রথম কথা, আর দ্বিতীয় কথা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হয়ে গেল। দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো, একটু নোট করে নাও, যদি কোনো প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে পারো, না আমি পরের স্লাইডে এগিয়ে যাবো। দেখো ওকে স্যার। হুম, আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এইখানে আমি একটা মানে এটাকে অ্যাকচুয়ালি এটা যদি জুড়ে দিতাম, ঠিক আছে, জুড়ে দিলে এটা কি হতো, এটা টোরয়েড শেপ হতো, টোরয়েড বলা হতো। এই ছবিটা কেন দেখানো আছে, এই ছবিটা বোঝানো আছে একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে রিলাক্টেন্সটা বোঝানোর জন্য। হোয়াট ইজ রিলাক্টেন্স তোমাদের আমি ডিফাইন করলাম, ইট ইজ দ্য মানে রিলাক্টেন্সকে কি বললাম বলো, ম্যাগনেটিক পাথের রেজিস্ট্যান্স, একটা কথায় বলতে গেলে ম্যাগনেটিক পাথের, সেম অ্যাজ রেজিস্ট্যান্স। হুম, ম্যাগনেটিক পাথের রেজিস্ট্যান্স। তো দেখো এইখানে তোমরা দেখে বুঝতে পারছো, এইটা হচ্ছে একটা কি ম্যাগনেটিক মেটেরিয়াল, ঠিক আছে। দেখো ভেতরে এই যে দিস ইজ এ ম্যাগনেটিক মেটেরিয়াল, এইটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল, ঠিক আছে। দেখো এই এর মধ্যে দিয়ে যখন ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, কত সুন্দর একটা ওরিয়েন্টেড ফর্মে যাচ্ছে। বাট দেখো এই পয়েন্টে এইখানে তো এয়ার গ্যাপ আছে, এই এয়ার গ্যাপের মধ্যে কিন্তু ফ্লাক্সের নেচারটা চেঞ্জ হয়ে গেছে। এর কারণটা কি, কারণ এইখানে কিন্তু আর সেম রেজিস্ট্যান্স নেই, রিলাক্টেন্স কিন্তু আলাদা হয়ে গেছে, এবং আলাদা হয়ে যাওয়ার জন্য এ কিন্তু আর তখন এইরকম ভাবে যাবে না, ঠিক আছে, এইরকম ভাবে মানে সেম পদ্ধতিতে যাবে না, সেম এরকম নেচার কিন্তু ফলো করবে না। এটা যেমন এর জন্য অ্যাপ্লিকেবল, তুমি যত ধারে চলে আসবে, ধরো এই দিক দিয়ে যে ফ্লাক্স লাইনসটা যাচ্ছে বা এই দিক দিয়ে যে ফ্লাক্স লাইনসটা যাচ্ছে, এইগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে, ঠিক আছে, বাইরের দিকে বেরিয়ে আসবে, এরকম ভাবে বাইরের দিকে বেরিয়ে আসবে। তো এই যে বাইরের দিকে বেরিয়ে আসা, বাইরের দিকে বেরিয়ে আসা, এইটাকে বলে হচ্ছে ম্যাগনেটিক ফ্রিঞ্জিং, এইটাকে বলে হচ্ছে ম্যাগনেটিক ফ্রিঞ্জিং। মনে রাখবে যে বালজিং আউট, BULGING, বালজিং আউট অফ ফ্লাক্স, বালজিং আউট অফ ফ্লাক্স in the air gap, in the air gap due to reluctance, due to effect of reluctance is called magnetic fringing, is called magnetic fringing, 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 ঠিক আছে। তো এই টার্মটা খেয়াল রাখবে, যে যদি এইরকম ভাবে যদি আমার এটা কন্টিনিউয়াস হতো তাহলে তো কোনো প্রবলেম ছিলই না। যদি থ্রু আউট দ্য মেটেরিয়াল কন্টিনিউয়াস হতো, যদি মেটেরিয়ালটা এইরকম হতো, যদি মেটেরিয়ালটা এরকম হতো, সার্কুলার হতো, দুটো যদি সার্কেল হতো, তুমি এখানে একটা টোরয়েড তৈরি করতে, সেই টোরয়েডের মধ্যে কোনো প্রবলেমই ছিল না। কিন্তু যখনই তুমি এটাকে কেটে দিলে, কেটে দিয়ে এরকম একটা শেপ তৈরি করলে, তখন কিন্তু কি হলো, ফ্লাক্স লাইন্স গুলো এই ধারের দিক দিয়ে বেরিয়ে যেতে শুরু করলো। এই ঘটনাটাকে বলে ম্যাগনেটিক ফ্রিঞ্জিং, এই টার্মটা কিন্তু খেয়াল রাখবে। বালজ আউট করা মানে হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়া, মানে বাঙালির ভুঁড়ি,
এটা হচ্ছে বাঙালির ভুঁড়ি বা আমার ভুঁড়ি, তোমার ভুঁড়ি, যারই বলো। তো দিস ইজ ম্যাগনেটিক ফ্রিঞ্জিং, ঠিক আছে। বাল্জ আউট করা মানে হচ্ছে বিইউএল ডিজিইও হতে পারে, বিইউএল ডিজিই, ডিজিই হবে, ঠিক আছে, এটাকে বলে। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস একটু মনে করি, বলে দিই। 10⁻10 একটা সংখ্যা, এটা হচ্ছে নাসিম তুমি বলো এটা কোনটা পেয়েছো জানো? অ্যাটমের ডায়ামিটার। অ্যাটমের ডায়ামিটার। এটা একটু চেঞ্জ করে নেবে, ঠিক আছে, এটা আমি হয়তো 10⁸8 বলে দিয়েছিলাম, ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে নেবে। এই ডেটা ওরিয়েন্টেড ইনফরমেশন গুলো তোমরা একটু অনলাইন বা একটু ইয়েতে বই থেকে দেখে নেবে, ঠিক আছে। যদি ডেটা ওরিয়েন্টেড কিছু এরর থাকে একটু চেক করে নেবে, ডেটা ওরিয়েন্টেড এরর থাকতে পারে, কারণ আমি ডেটা নিয়ে অতটা চিন্তা ভাবনা করি না, আমার কাছে মেন হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তো কিছু একটা এরর যদি থাকে তোমরা একটু কারেকশন করে নেবে, ম্যাক্সিমাম কেসে থাকবে না, ম্যাক্সিমাম কেসেই থাকবে না, ঠিক আছে। বাট এটা একটা মিস্টেক ধরা পড়েছে, ও বললো, ঠিক আছে, আমি দেখলাম, ঠিক আছে। তো বালজিং হচ্ছে এই ব্যাপারটা। তো এখানে দেখো, এখানে একটা ডেফিনেশন আমি লিখেছি, এল ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার বাই এস, ঠিক আছে। এন স্কোয়ার বাই এস মানে কি, এস ইজ নাথিং বাট দ্য রিল্যাক্টেন্স, মানে ম্যাগনেটিক পাথের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়, এল বাই মিউ ইন্টু এ, এল বাই মিউ ইন্টু এ। তুমি যেমন রেজিস্ট্যান্সকে কি হিসেবে লিখতে পারতে, রো এল বাই এ, ঠিক সেইভাবে এখানে তুমি দেখো রিল্যাক্টেন্সকে কিভাবে লিখতে পারছো, রিল্যাক্টেন্সকে লিখতে পারছো 1/μ ইন্টু এল বাই এ, ঠিক আছে। রোটা উপরে ছিল, এখানে মিউটা নিচে আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে দুটোর মধ্যে ফারাক। সো এইটা মনে রাখবে, এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, দুটো ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এল হচ্ছে এন স্কোয়ার, তুমি যদি এই এই ভ্যালুটা বসাও, এইখানে তোমার কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা বেরিয়েছিল, এল সমান সমান কি বেরিয়েছিল, মিউ ইন্টু এন স্কোয়ার এল, সরি এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল, তাই না? এরকম একটা ফর্মুলা বেরিয়েছিল, দেখো এরকম একটা ফর্মুলা বেরোলো না এই কিছুক্ষণ আগে? আর কি ছিল, হুম এই যে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। তো এখানে তুমি যদি এস এর ভ্যালুটা বসাতে চাও, মানে এল বাই মিউ এ যদি লিখতে চাও, ঠিক আছে, তাহলে এন স্কোয়ার ডিভাইডেড বাই এল বাই মিউ এ হবে। তো এল বাই মিউ এ মানে কি, এস, তার মানে তুমি এখানে লিখতে পারো এন স্কোয়ার বাই এস, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান টাইপ অফ রিপ্রেজেন্টেশন অর ফর্মুলেশন অফ রিল্যাক্টেন্স, রিল্যাক্টেন্সকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্রিঞ্জিং, ম্যাগনেটিক ফ্রিঞ্জিং ব্যাপারটা কি বুঝতে পারলে? হ্যালো, ম্যাগনেটিক ফ্রিঞ্জিং ব্যাপারটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। রিলাক্টেন্স ব্যাপারটা, রিলাক্টেন্স ব্যাপারটা কি বুঝতে পারলে? আশা করি কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এই কনসেপ্ট গুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেনে আসবে, ঠিক আছে। অ্যান্ড আমি চাই যে তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার গুলো চোখ বন্ধ করে ঘুমোতে ঘুমোতে হলেও দিতে পারো, ঠিক আছে। সেই জায়গায় আমি তোমাদের নিয়ে যাবো যাতে তোমরা ঘুমোতে ঘুমোতেও অ্যান্সার দিতে পারো। বলো ইনি কে, বলো, এনাকে চেনো? টেসলা। হ্যাঁ, চিনে রাখো, চিনে রাখো। এনার নাম হচ্ছে ওরস্টেড, ঠিক আছে। ইনি কি করেছিলেন, ইনি রেখেছিলেন একটা সব থেকে বেসিক প্রিন্সিপাল। সেই বেসিক প্রিন্সিপালটা হচ্ছে মোটামুটি 1800 সালের কাছাকাছি উনি এটা নোটিস করেছিলেন, যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারিদিকে এরকম ফ্লাক্স লাইন্স ডেভেলপ হয়, ঠিক আছে। একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হয়, এরকম ফ্লাক্স লাইন্স ডেভেলপ হয়। তো দেখো, এই জিনিসটাকে তুমি যদি একটুখানি এক্সপেরিমেন্টালি দেখতে চাও যে কিরম ভাবে উনি করেছিলেন, ঠিক আছে, চলো আমরা একটুখানি এক্সপেরিমেন্টালি এটাকে দেখার চেষ্টা করি। দাঁড়াও, একটা মিনিট, হ্যাঁ। আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি, কি বলছে, কন্ট্রোল ক্লিক, আচ্ছা কন্ট্রোল, দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হুম এবার দেখো এখানে কি করা হচ্ছে, দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছে, দেখো নিডলটা মুভ করছে, হয় দেখো, বুঝতে পারলে? এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, আর এখানে একটা ম্যাগনেটিক নিডল আছে, নর্থ পোল সাউথ পোল ইন্ডিকেটার,
আবার প্লে করছি, ভালো করে বোঝো। দেখো এই ভোল্টেজ অ্যাপ্লাই করলো, তার সঙ্গে সঙ্গে দেখো ম্যাগনেটিক যে আমার ইয়েটা রয়েছে নর্থ পোল সাউথ পোল, দেখো দাঁড়িয়ে যাচ্ছে এবার। ঠিক আছে, বুঝতে পারলে? বন্ধ হয়ে গেল, দেখো দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? এখান থেকে তোমরা একটা জিনিসই বুঝতে পারলে যে ইফ উই অ্যাপ্লাই কি বলবো, কারেন্ট, ঠিক আছে, আমরা যদি কারেন্ট অ্যাপ্লাই করি থ্রু আ কন্ডাক্টর, দেন ইট উইল প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্রস ইট। ঠিক আছে, এটাকেই বোঝানোর জন্য ওই এক্সপেরিমেন্টটা দেখানো। তো এটাই কিন্তু ওরস্টেড সাহেব বার করতে পেরেছিলেন বহু বছর আগে। বলো ইনি কে? এনাকে তো চেনা উচিত। বলো, এনার ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে বাড়িতে বাঁধিয়ে রেখে দিও। বলো নামটা কি বলো? বলা তো উচিত এনার নাম। এই হুঁকোর পাইপটা দেখে চিনতে পারছো না? অন্তত হুঁকোটা দেখে চেনো, মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, দেখো এনাকে চেনার কেন দরকার আছে, কারণ আজকে আমরা যা সবাই এনার জন্য। ঠিক আছে, কোনো মানে কারোর জন্যই কিছু নয়, সব সব আমরা এনার জন্যই আছি। এনার এনার আর টেসলা সাহেবের কাজের জন্য আমরা আজকে করে কমে খেতে পারবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল 22শে সেপ্টেম্বর আমাদের জন্য একটা খুব আনন্দের দিন। ঠিক আছে, যদি আমাদের এখানে ইয়ে থাকে তাহলে আমরা যখন আমরা অফলাইন ক্লাস হতো তখন আমরা সেপ্টেম্বর মানে 22শে সেপ্টেম্বর ডেটাকে সেলিব্রেট করতাম। ঠিক আছে, কারণ এনার জন্যই কিন্তু আমরা সবকিছু ইলেকট্রিসিটি সম্বন্ধে ম্যাক্সিমাম টপিক জানতে পেরেছি। দেখো, একজন ইংলিশ সায়েন্টিস্ট ছিলেন যিনি ইলেকট্রোম্যাগনেটিজম আর ইলেকট্রোকেমিস্ট্রি মানে ব্যাটারি এবং ইলেকট্রোম্যাগনেটিজমের উপর মেন কনসেপ্ট দিয়েছিলেন। His main discoveries include the principles underlying the magnetic induction, diamagnetism and electrolysis. ঠিক আছে, তো এইগুলো ছিল ফান্ডামেন্টালস যার উপর বেস করে আজকে কিন্তু তুমি ফ্যানের তলায় বসে আছো। ঠিক আছে, তো এনাকে ভুলে গেলে চলবে না, ওই জন্য ছবিটা ভালো করে খেয়াল রাখবে। আর যারা ফ্যানের তলায় হাওয়া খাচ্ছে তাদের সবাইকে এই লোকটাকে ছবিটাকে চিনিয়ে দেবে। নেক্সট হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল। বলো ফ্যারাডে ফার্স্ট ল কি বলে? মনে আছে ফ্যারাডে ফার্স্ট ল কি বলে? এখানে লেখাও আছে, এখানে লেখা দেখেই বলো বা বাংলায় বলো তোমার E যেটা। সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি, মানে নাম্বার অফ টার্নস এবং ফ্লাক্সের রেট অফ চেঞ্জের উপরে ইএমএফ ডিপেন্ড করে এটা। হুম, ঠিক আছে, আর কিছু? নাসিম কিছু বলবে, তোমার যদি কোনো বক্তব্য থাকে বলতে পারো। স্যার যখন একটা কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেসড করা হবে হুম তখন একটা ইএমএফ ইনডিউসড হবে। এটাই এক কথায় ফার্স্ট ল। ঠিক আছে, আর অন্য কিছু না। এবার এর উনি আরেকটা সেকেন্ড ল দিয়েছিলেন। সেকেন্ড লটা তোমরা দেখো এখানে পরদাও লেখা আছে। দ্য ইনডিউসড ইএমএফ ইন এ কয়েল ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। তো এখানে একটা শব্দ লেখা আছে ফ্লাক্স লিঙ্কেজ। ঠিক আছে, তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লাক্স অ্যান্ড ফ্লাক্স লিঙ্কেজ। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে ই ইজ প্রপোর্শনাল টু ডিসাই ডিটি। ডিসাই ডিটি অনেকে দেখবে লেখে ডিফাই ডিটি হিসাবে লেখে। ঠিক আছে, ডিফাই ডিটি কিন্তু নয়, ডিসাই ডিটি। ইট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ফ্লাক্স লিঙ্কেজ। এবার হ্যাঁ, আমরা যেটা করে নিই সাই ইজ ইকুয়ালস টু আমরা লিখি এন ফাই হিসাবে। এবার নাম্বার অফ টার্নসকে আমরা 1 ধরে নিয়ে এখানে ফাই লিখে দিই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ই ইজ প্রপোর্শনাল টু অর ই ইজ ইকুয়ালস টু ডিসাই ডিটি। ঠিক আছে, এবার ই ইজ ইকুয়ালস টু, এটা ইকুয়াল টু বলেছিলেন, ইকুয়াল টু ডিসাই ডিটি। তো এখান থেকে আমরা লিখতে পারি এন ইন্টু ডি ফাই অফ ডিটি। ঠিক আছে, এখান থেকে ই ইজ ইকুয়ালস টু এন ডি ফাই ডিটি এই টার্মটা চলে আসে। ঠিক আছে, তো এই লটা আশা করি তোমাদের দুজনের জানা আছে। ঠিক আছে, আচ্ছা, এই ল তোমাদের দুজনে জানা আছে তো আশা করি, এটা নিয়ে কোনো আপত্তি হ্যাঁ নেই। স্যার। তো এখানে এখানে আরো একটা জিনিস আমি তোমাদের একটুখানি একটু অন্য অন্য টপিকে একটু পাশাপাশি প্যারালালি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্ডাকটেন্স এল কে। ইন্ডাকটেন্স এল কে কিভাবে লেখা যেতে পারে বলতো? ইন্ডাকটেন্স এল কে
কিভাবে লেখা যেতে পারে? মানে কিভাবে লেখা যেতে পারে বলো? এই কিছুক্ষণ আগে কি লিখলাম? এল কে সাই বাই আই লিখলাম না? দ্যাট ইজ ইকুয়ালস টু কি লিখলাম? এন ফাই বাই আই লিখলাম তো, ঠিক আছে। সো এল কে এবার বলো দেখি কি দিকে কি হিসাবে লিখতে পারি? রিল্যাক্টেন্স আকারেও লিখতে পারেন তো। দেখো এইখান থেকে যদি আমি ফাই এর ভ্যালুটা এখানে বসাই, তাহলে ফাই এর ভ্যালু কত হবে এখান থেকে? এল আই বাই এন, তাই তো? এরকম লিখতে পারি তো। এবার এই ফাই এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, তাহলে কি লিখতে পারবো? ই সমান সমান এন ডি এল আই বাই এন ডিটি লিখতে পারি তো। তো দেখো ই কে সমান সমান আমরা কি এখান থেকে লিখতে পারি? এল এন বাই এন ইন্টু ডিআই বাই ডিটি। সো ই কে আমরা লিখতে পারি এল ডি আই বাই ডিটি, এইভাবেও লিখতে পারি এল কে, ঠিক আছে। সো এই যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশন থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে চাই। হোয়াট ইজ দিস কনক্লুশন? কনক্লুশন ইজ দিস, দেখো যদি আমি ডিআইটা বার করার চেষ্টা করি, হোয়াট ইজ ডিআই? ডিআই উইল বি 1/L, ঠিক আছে, 1/L-টা এদিকে চলে গেল, 1/L ই ইন্টু ডিটি, ঠিক আছে। এবার এইটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, ইন্ডিকেট করবো কোথা থেকে? ইন্টিগ্রেট করবো কোথা থেকে? i ইকুয়ালস টু 0 থেকে i ইকুয়ালস টু t পর্যন্ত। হোয়াট ইজ i ইকুয়ালস টু 0? i ইকুয়ালস টু 0 ইজ দ্য টার্ম যখন আমি কোনো কারেন্ট অ্যাপ্লাই করিনি, মানে ধরো একটা ইন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, সেই ইন্ডাক্টরের ইনিশিয়াল কন্ডিশনকে বোঝাতে i ইকুয়ালস টু 0টা আমরা ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, i অফ t মাইনাস i অফ 0 ইজ ইকুয়ালস টু 1/L ইন্টিগ্রেশন edt, ঠিক আছে। তাহলে i অফ t সমান সমান আমরা কি লিখতে পারি? i অফ 0 প্লাস 1/L ইন্টিগ্রেশন edt, ঠিক আছে। আমি এখানে লিমিটটা বসালাম না, ইন্টিগ্রেশন edt লিখে দিলাম। এইখানে দেখো একটা কারেন্টের রিলেশনশিপ তৈরি হলো আমার কাছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট i অফ t, দ্যাট ইজ দ্য কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা হয়, সেই কারেন্টটা তার প্রিভিয়াস ভ্যালু অফ দ্য কারেন্টের উপর ডিপেন্ড করে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ইন্ডাক্টর হ্যাজ আ মেমোরি। ইন্ডাক্টর হ্যাজ আ মেমোরি মানে হচ্ছে ইন্ডাক্টর তার পাস্ট ইনফরমেশনকে মনে রাখতে পারে, মানে তার মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয়েছিল সেই ইনফরমেশনটা তার কাছে থাকে। ওই জন্য ইন্ডাক্টর হ্যাজ এ মেমোরি, এই টার্মটা আমরা ইউজ করে থাকি। ইন্ডাক্টর হ্যাজ এ মেমোরি, ইন্ডাক্টর হ্যাজ মেমোরি, MEMORY। সেটা কেন লেখা হয়? বিকজ অফ দিস I0 টার্ম, ঠিক আছে। দিস I0 টার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? যখন আমি এই ইন্ডাক্টরটার মধ্যে সাপ্লাই দিইনি, মানে তার ইনিশিয়াল কন্ডিশন, মানে ধরো তার আগে কি ছিল আর এখন কি সিচুয়েশন, মানে হিস্ট্রি বা প্রিভিয়াস কন্ডিশনকে বোঝানোর জন্য এই I0 টার্মটা ডেভেলপড হয়, ঠিক আছে। সো দিস I0 টার্ম ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি কম্পোনেন্ট, মানে ইন্ডাক্টর কোনো ইনফরমেশনকে মনে রাখতে পারে, ঠিক আছে। ইট হ্যাজ দ্য পাওয়ার টু কন্টেন সাম ইনফরমেশন। তো সেইটাকেই আমরা I0 দিয়ে বুঝিয়ে থাকি। দেখো বুঝতে পারলে কিনা বলবো, এটাও একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কনসেপ্ট আর কি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। Yes. এই জিনিসগুলো হয়তো তোমরা পড়োনি আগে, ঠিক আছে, বা পড়ে থাকলেও হ্যাপাজার্ডলি পড়েছো। আজকে ধরো থিওরিটিক্যালি মানে একটা ফ্লোতে হচ্ছে বা একটা প্রপার সিকোয়েন্সে হচ্ছে, ওই জন্য তোমরা দেখবে আরো ভালোভাবে জিনিসটাকে ধরতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যেখানে ইন্ডাক্টর হ্যাজ এ মেমোরি, এটাকে আইডেন্টিফাই করা হলো। পরের পেজে লিখলে ভালো হতো, বাট পরের পেজে একটা প্রবলেম আছে, ওই জন্য আগের পেজে লিখছি। দেখো ইন্ডাক্টর
ইন্ডাক্টরের মধ্যে তো একটা এনার্জি জমা হবে, তো ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা জমা হবে সেটাকে যদি আমি ডাব্লু দিয়ে লিখি সাবফরসে, এই এনার্জিটাকে আমি কি হিসেবে লিখতে পারি? এই এনার্জিটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ইটি আইটি ডিটি। লিখতে পারি কি পারি না বলো? এটা এই টার্মটা লেখা যায় কি যায় না? দেখো ই আর আই এই দুটোকে গুণ করলে কি পাই? পাওয়ার পাই। পাওয়ারকে যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয় তাহলে কি পাবো? এনার্জি পাবো। ঠিক আছে, সো দিস বেসিক রিপ্রেজেন্টেশন অফ এনার্জি ইন কেস অফ কি বলবো ইন্ডাক্টর, ওই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো বুঝতে পারলে কি বললাম? দিস ইজ এনার্জি stored in an স্যার inductor. ই তো ইলেকট্রিক ফিল্ড। EMF induced, EMF induced, আইটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর। এবার দেখো ইটা এইমাত্র আমরা কি লিখলাম? এল ইন্টু ডিআই অফ টিডিটি। ঠিক কি ঠিক না বলো? লিখলাম তো পরের পেজটায়, আগের পেজটা লিখলাম না? এই যে লিখেছি, কোথায় গেল? এই যে ই ইজ ইকুয়ালস টু এল ডিআই অফ টিডিটি। এ ডিআই অফ টি মানে কি? আই অফ টি মানে হচ্ছে ভ্যারিয়েবল বোঝানোর জন্য, আর কিছু না। তো ডিআই অফ টিডিটি লিখতে পারি। তো এখান থেকে দেখো ডিটি আর ডিটি কেটে যাচ্ছে, তা কি লিখতে পাচ্ছি? ইন্টিগ্রেশন এল আই অফ টি ডি আই অফ টি। কেন আই অফ টি করছি? তার কারণ হচ্ছে আমরা এইমাত্র আবিষ্কার করলাম একটা জিনিস, সেইটা হচ্ছে ইন্ডাক্টর হ্যাজ সাম পাস্ট ইনফরমেশন, তার মধ্যে কিছু পাস্ট ইনফরমেশন সে জমিয়ে রাখে। তো সেই পাস্ট ইনফরমেশনটাকে টেক কেয়ার করার জন্য আমাকে সবসময় আই অফ টি লিখতে হবে, মানে তার একটা আগের ভবিষ্যৎ, আগে কিছু ছিল। ঠিক আছে, আমি 10 বছর আগে এটা ছিলাম, এখন আমি এটা। ঠিক আছে, সো এই পাস্ট ইনফরমেশনটা বোঝানোর জন্য আমরা এটা বুঝিয়ে থাকি। তো সাপোজ ধরো এই আই অফ টিটা মানে কারেন্টের যে ভ্যালুটা সেটা ভ্যারি করছে ফ্রম আই অফ 0 টু সাপোজ সে আই অফ টি 1, এরকম একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করছে। তো আমি যদি এখানে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? এল আই অফ টি এর ইন্টিগ্রেশন করলে কত হবে? শুধু আই অফ টি, বা আই এর ইন্টিগ্রেশন করলে কত হবে? আই স্কোয়ার লিখতে পারি না? দেখো আই স্কোয়ার অফ টি এরকম লিখতে পারি, যেখানে লোয়ার লিমিট হচ্ছে আই অফ 0 আর আপার লিমিট হচ্ছে আই অফ টি 1। সাপোজ সে টি 1 টাইমের জন্য আমি বলছি। তো এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, তাহলে কত হবে? তলায় একটা হাফ আসবে, তাহলে কত হবে? এল বাই 2 ইন্টু আই অফ টি 1 এর স্কোয়ার মাইনাস আই অফ 0 স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা বলো? ফার্স্ট অফ অল এটা বুঝতে পারা গেছে কিনা বলো? এটা একটু ভালো করে দেখো, হ্যাঁ স্যার। একটু ভালো করে দেখো, আমাকে একটু সময় দাও, 1 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই পার্টটুকু কোনো অসুবিধা নেই আশা করি। দেখো ঠিক আছে তো? এবার দেখো হুম। যদি এই পার্টটা বোঝা যায় তাহলে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। ইম্পর্টেন্ট পয়েন্ট, আচ্ছা এটা আমি এখানে লিখছি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্টেটমেন্টটা খুব ভালো করে শুনবে। আচ্ছা ভালো করে বলো, আমার প্রশ্নটার উত্তর দেবে ঠিক করে। এখান থেকে তুমি কি বুঝতে পারছো? যদি আই অফ টি 1 গ্রেটার দেন আই অফ টি 0, আই অফ 0 হয়ে যায়, ঠিক আছে, আই অফ টি 1 যদি আই অফ 0 থেকে বড় হয়ে যায় তাহলে এনার্জি কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা বড় এটা ছোট, তাহলে এনার্জি কি হবে? পজিটিভ, তাই তো? রিপ্লাই করো। এটা পজিটিভ, পজিটিভ হবে। যদি আই অফ টি 1 টা লেস দেন আই অফ 0 হয়ে যায় তাহলে এনার্জি কি হবে? যদি এটা বড় হয়ে যায় এটা ছোট, নেগেটিভ হয়ে যাবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে
এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ইন্ডাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনি এনার্জি। ইন্ডাক্টর কখনো কোনো এনার্জি কনজিউম করে না, ঠিক আছে, আইডিয়াল কন্ডিশনে, অবশ্যই আইডিয়াল কন্ডিশনে। ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনি এনার্জি, এই ইকুয়েশনটা আমাকে স্যাটিসফাই করে। কিভাবে? যদি সাপোজ যখন এই যে আই অফ টি ওয়ানটা গ্রেটার দেন আই অফ জিরো হলো, ঠিক আছে, এই কন্ডিশনটা যখন এনার্জিটা পজিটিভ, তখন ইন্ডাক্টরটা পাওয়ার ডেলিভার করছে। ইন্ডাক্টর ইজ ডেলিভারিং পাওয়ার, ইন্ডাক্টর ইজ ডেলিভারিং পাওয়ার, ডেলিভারিং পাওয়ার, ঠিক আছে। মানে ইন্ডাক্টর যখন আই অফ টি ওয়ানটা বড় হয়ে যাচ্ছে, তখন ইন্ডাক্টর কি করছে? পাওয়ার ডেলিভার করতে শুরু করছে, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার সার্কিটে ডেলিভার করছে। বাট যখন আই অফ টি ওয়ান ইজ লেস দেন আই অফ জিরো, এনার্জিটা যখন নেগেটিভ, তার মানে হচ্ছে অ্যাবজর্বিং পাওয়ার, অ্যাবজর্বিং পাওয়ার। মানে ইন্ডাক্টর কি করছে? সার্কিট থেকে তখন এনার্জি নিতে শুরু করছে। ও যে সার্কিটে লাগানো আছে, সেই সার্কিটের থেকে ও এনার্জি নিতে শুরু করছে। তার মানে কি ঘটনা ঘটছে বুঝতে পারলে? ইন্ডাক্টর একটা সিচুয়েশন এমন যে সিচুয়েশনে সার্কিটকে পাওয়ার দিচ্ছে, আবার একটা সিচুয়েশন এমন যখন ও পাওয়ারটাকে অ্যাবজর্ব করছে। সেইটা ডিপেন্ড করছে কার উপর? সেইটা ডিপেন্ড করছে এই প্যারামিটারটার উপর, আই অফ জিরোর উপর। হোয়াট ইজ আই অফ জিরো? আই অফ জিরো ইজ নাথিং বাট ইটস ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল তার উপর ভিত্তি করে। দেখো বোঝাতে পারলাম কিনা বলো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওই জন্য আমরা বলে থাকি ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনি পাওয়ার। ইট আইদার, মানে এ কোন রকম পাওয়ারকে কনজিউম করে না, মানে মানে নষ্ট করে দেয় না। আইদার সে পাওয়ারটাকে তোমার কি বলবো নিজের মধ্যে স্টোর করে, অথবা তোমার কি বলবো ঢেলে দেয়। মানে ধরো একটা গ্লাসের মধ্যে তুমি যদি জল রাখো ফরসে, ঠিক আছে, তা গ্লাস কি করবে? পুরো জলটাকেই তো বাইরে ফেলে দেবে, অথবা পুরো জলটাকেই গ্লাসের মধ্যে ঢুকিয়ে নেবে, তুমি দিতে পারবে, তাই না? গ্লাস কি থরি কোনো জলকে কনজিউম করে? বুঝতে পারলে আমি কি বললাম? গ্লাস কি থরি কোনো জলকে কনজিউম করে? করে না। লাইকওয়াইজ ইন্ডাক্টরও কি করে? কিছু পরিমাণ ইন্ডাক্টরও কি করে? এনার্জিটাকে অ্যাবজর্ব করে, আবার এনার্জিটাকে ডেলিভার করে দেয়। এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি ডেলিভার করে দিচ্ছে। বাট দিস ইজ অ্যাপ্লিকেবল ফর পিওর ইন্ডাক্টর অনলি। কেবলমাত্র পিওর ইন্ডাক্টরের মধ্যেই এটা পসিবল। কিন্তু আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে ইন্ডাক্টর গুলো দেখি, তার মধ্যে কিছুটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে, অ্যান্ড দ্যাট রেজিস্টিভ কম্পোনেন্ট কনজিউমস পাওয়ার, বাট নট বিকজ অফ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের জন্য কিন্তু কখনো পাওয়ার কনজাম্পশন হচ্ছে না। আইদার একটা একটা তোমার ব্যাগের মতো ভাবো, তোমার ব্যাগের মধ্যে তুমি কিছু বই ঢোকালে, আবার সেই বইগুলোকে বাইরে বার করে দিলে, ঠিক আছে, মানে আইদার সে গ্রহণ করছে অথবা সে রিজেক্ট করছে, বা যতটা সে গ্রহণ করছে ততটাই পুরোপুরি রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো এই পয়েন্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে আর একটা, ঠিক আছে। তো এই ভ্যালুটাতে আমি যদি ধরে নিই ফরসে, আমি ধরে নিচ্ছি তার ইনিশিয়াল কন্ডিশনটা যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, যদি আমি ধরে নিই যে ইনিশিয়াল কন্ডিশনটা জিরো, মানে আই অফ জিরোটাকে যদি আমি জিরো ধরে নিই, ইন দ্যাট কেস অনলি উই ক্যান রাইট দ্যাট এনার্জি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে তুমি কি পাবে? হাফ এল আই অফ টি ওয়ান স্কোয়ার, আই অফ টি ওয়ান স্কোয়ার। আই অফ টি ওয়ান মানে যে কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্টকে বোঝানোর জন্য, ঠিক আছে, আই অফ টি ওয়ান স্কোয়ার, হাফ এল আই অফ টি ওয়ান স্কোয়ার। ওই জন্য দেখবে তোমরা একটা ফর্মুলা মুখস্থ করেছিলে, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার, এটা মুখস্থ করেছিলে কি করনি? করেছিলে তো এটা? হ্যাঁ। তো এই ফর্মুলাটার ভেতরে অ্যাকচুয়ালি এই পার্টটা লুকিয়ে আছে, যে পার্টটা তোমাকে বোঝাচ্ছে যে ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনি এনার্জি, ইট অ্যাবজর্বস এন্ড ডেলিভার্স। যত পরিমাণ অ্যাবজর্ব করে তত পরিমাণ ডেলিভার করে দেয়, ঠিক আছে। সেই কনসেপ্টটা কিন্তু লুকিয়ে আছে এই দ্য কনসেপ্ট অফ ইনিশিয়াল কন্ডিশনস এর উপর। ইনিশিয়াল কন্ডিশন মানে তার পূর্ব অবস্থা কি ছিল, পূর্বে সে কোন সার্কিটে লাগানো ছিল, বা তার কি সিচুয়েশন ছিল তার উপর, ঠিক আছে। এই দুটো পয়েন্ট কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো বুঝতে পারলে কিনা, মানে এইগুলো হচ্ছে ফান্ডামেন্টালস। আজকের দিনে যে আমি ক্লাসটা নিচ্ছি, এইটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল ক্লাস, যেখানে তোমার ইন্ডাক্টরের সম্বন্ধে কনসেপ্ট স্ট্রং হয়েছে, রেজিস্ট্যান্সের সম্বন্ধে কনসেপ্ট স্ট্রং হচ্ছে। এইগুলোর উপরেই কিন্তু বেস করে করে আমি পরের বার কিন্তু তোমার ক্লাসে আরো আরো ডিপে আরো ডিটেলসে ইনফরমেশন তোমাদেরকে দেবো। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটা হলো দ্বিতীয় পয়েন্ট আমার, যেটা বলার ছিল সেটা হয়ে গেল।
তো দুখানা পয়েন্ট আমি বললাম। ফার্স্ট অফ অল আমি দুখানা পয়েন্ট আমি এখানে একটু মেনশন করে দিচ্ছি, ঠিক আছে, কারণ তারপর আমার থার্ড পয়েন্টটা বলতে হবে। ফার্স্ট পয়েন্টে আমি বলেছি ইন্ডাক্টর হ্যাজ এ মেমোরি, ঠিক আছে, ইন্ডাক্টর হ্যাজ মেমোরি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেটমেন্ট, সেটা আমি তোমাদের প্রুফ করে দেখালাম। 2 নম্বর কি প্রুফ করলাম? 2 নম্বর প্রুফ করলাম কি বলো? দেখালাম যে ইন্ডাক্টর ডাজ নট or consume. ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনার্জি, ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনার্জি, কনজিউম এনার্জি, ঠিক আছে। এখান থেকে আমাদের 3 নম্বর লাইনের স্টেটমেন্টটা চলে আসে, দ্যাট থার্ড স্টেটমেন্ট ইজ নাথিং বাট যে একটা ইন্ডাক্টরকে যখন আমি ডিসিতে অ্যাপ্লাই করব, ঠিক আছে, একটা ইন্ডাক্টরকে যখন আমি ডিসিতে অ্যাপ্লাই করব তখন ইন্ডাক্টর উইল বিহেভ অ্যাজ এ শর্ট সার্কিট, ঠিক আছে। ইন ডিসি ইন্ডাক্টর বিহেভস অ্যাজ এ শর্ট সার্কিট, ঠিক আছে। ইন্ডাক্টর ডিসি সাপ্লাই পেলে কি হিসাবে বিহেভ করে? শর্ট সার্কিট হিসাবে বিহেভ করে। তার মানে কি? তার মানে হচ্ছে যদি কোনো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স না থাকে, যদি কোনো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স না থাকে, ফ্লাক্স না থাকে, ঠিক আছে, যদি কোনো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স না থাকে, দেয়ার উইল নট বি এনি ভোল্টেজ ইনডিউসড, দেয়ার উইল নট বি any voltage induced, ঠিক আছে। মানে যদি কোনো ফ্লাক্সের চেঞ্জ না হয় টাইমের রেসপেক্টে যদি কোনো ফ্লাক্সের চেঞ্জ না হয় তাহলে কিন্তু কোনো ভোল্টেজও ইনডিউস হবে না। যদি কোনো ভোল্টেজ ইনডিউস না হয়, ঠিক আছে, তার মানে এই জন্যই আমরা বলছি যে ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টর কিন্তু একটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করে, ঠিক আছে। ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টর কিন্তু একটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করে। শর্ট সার্কিট মানে কি? তোমার হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টের ফ্লো হতে থাকবে। যদি কোনো ভোল্টেজ ইনডিউস না হয় মানে কি? তুমি যদি ডিসি অ্যাপ্লাই করো, তুমি ইনস্ট্যান্টেনিয়াসলি হঠাৎ করে একটা ভোল্টেজ পাবে, তারপর কিন্তু ভোল্টেজ জিরো হয়ে যাবে। ওই জন্য কি হয়, ওই জন্য দেখবে, আমরা একটা টেস্ট করেও দেখেছিলাম, একটা ট্রান্সফরমারের মধ্যে তুমি যদি ডিসি সাপ্লাই দাও, ঠিক আছে, একটা ট্রান্সফরমারের মধ্যে তুমি যদি ডিসি সাপ্লাই দাও তাহলে কি হবে, ঠিক আছে। এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটা আমরা করেও দেখেছিলাম। কি হবে বলতো, যখন যদি আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিই, ডিসি সাপ্লাই দিই, শর্ট সার্কিট হয়ে যাবে, হ্যাঁ, সব থেকে পুড়িয়ে ভালো, দিলেও পারে, কারেন্টের ফ্লো হবে। শোনো, সব থেকে ভালো উত্তর হচ্ছে তোমরা যে সাপ্লাই মানে যে সোর্স থেকে সাপ্লাইটা দিচ্ছ, সেই সোর্সটা, ওখানে তো একটা এমসিবি লাগানো আছে, সেই এমসিবিটা পড়ে যাবে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটা হ্যাঁ স্যার, সহজ অ্যান্সার, ঠিক আছে। এটাকে বোঝার চেষ্টা করো কিভাবে হবে। কারণ স্যার ডিসি সাপ্লাই দিলে তো মানে ফ্লো, কারেন্টটা ফ্লোই করবে না ওর মধ্যে দিয়ে। না, ভালো করে বোঝো। ডিসি সাপ্লাই দিলে কি হবে? ডিসি সাপ্লাই দিলে অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ সুইচিং, মানে যখন তুমি ডিসি সাপ্লাইটা অন করেছো, only that time, কেবলমাত্র সেই সময়তে there is a fluctuation or there is a change in voltage, otherwise there is no change in voltage, ভোল্টেজের কোনো চেঞ্জ নেই। তো যদি কোনো ভোল্টেজের চেঞ্জ না থাকে তার মানে কি? তার মানে হচ্ছে এই ইন্ডাক্টরটাকে তুমি এক কথায় শর্ট সার্কিট করে দিয়েছো, এই ইন্ডাক্টরটাকে, ঠিক আছে। ইট ইজ জাস্ট আ সিঙ্গেল ওয়্যার, এরকম একটা ডিসি সাপ্লাই, তুমি তারটাকে জুড়ে দিয়েছো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, ঠিক আছে। যদি ভোল্টেজের চেঞ্জ থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, বাট যেহেতু ভোল্টেজের চেঞ্জ নেই, কেবলমাত্র শুরুতে একটা ভোল্টেজ, ওই জন্য কি হবে, তুমি যখন ডিসি সাপ্লাই দেবে সেই মোমেন্টের জন্য তুমি এখানে একটা ভোল্টেজ পাবে, কিন্তু তারপরেই সেটা জিরো হয়ে যাবে। আর এখানে এত হিউজ কারেন্ট ফ্লো করবে যে তোমার যে এমসিবি থাকবে বা যাই থাকুক সেটাকে ট্রিপ করিয়ে দেবে, ঠিক আছে। তো সেই সিচুয়েশনটা আমরা বুঝি কি করে? সেই সিচুয়েশনটা আমরা এইখান থেকে বুঝতে পারি, এই কন্ডিশনটা থেকে বুঝতে পারি যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের উপর কিন্তু ভোল্টেজ ইন্ডাকশন ডিপেন্ড করে। যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স না থাকে তাহলে কিন্তু ভোল্টেজ ইনডিউসড হবে না, বা যদি অনলি ওয়ান টাইম, মানে যখন তুমি সুইচ অন করছো সেই সময় শুধু ভোল্টেজের চেঞ্জ হয়, সেই কন্ডিশনটাও কিন্তু একটাই কন্ডিশন যেখানে একটু ভোল্টেজ পাবে, কিন্তু বাট সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ইট উইল অ্যাক্ট অ্যাজ আ শর্ট সার্কিট, ঠিক আছে। এরপরে আর ভোল্টেজের চেঞ্জ নেই,
ওই জন্য ভোল্টেজ তৈরিও হবে না, যার জন্য ইন্ডাক্টর সেক্ষেত্রে শর্ট সার্কিট হিসেবে বিহেভ করবে। বাট যখনই তুমি এসি সাপ্লাই দিয়ে দিচ্ছ তখন কিন্তু ইন্ডাক্টর অ্যাজ আ ওপেন মানে এসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডাক্টর তার নর্মাল বিহেভিয়ার শো করছে। বুঝতে পারলে আমি কি বললাম? দেখো এই পয়েন্টটা কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই তিনটে পয়েন্ট কিন্তু মানে হার্ট অ্যান্ড সোল অফ যাকে বলে ইন্ডাক্টর। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডাক্টর, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, তো দেখো বুঝতে পারলে কি পারলে না বলো। দেখো ইন্ডাক্টরের উপর ডিসকাশন কিন্তু আজকেই আমাদের লাস্ট হবে, আর আশা করি আমি যা ডিসকাশন করে দেবো তাতে তোমাদের বেসিক কনসেপ্ট অনেকটাই প্লাস হয়ে যাবে। ঠিক আছে, অনেকটাই তোমাদের এই কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটাই তোমরা অ্যাডভান্টেজ পাবে। দেখো কোনো ইন্ডাক্টর তো এনার্জি স্টোর করছে। স্টোর করছে। ধরুন আমরা যখন এই জেনারেটর বা মোটরই বলছি, মোটর স্টার্ট করছি, হুম স্টার্ট করার পর আবার অফ করে দিলাম, অফ করে হুম, দেওয়ার পরে তোর মধ্যে এনার্জি কিছুক্ষণের জন্য স্টোর থাকে নাকি? থাকে তো, থাকে তো। মোটামুটি স্যার কতক্ষণ থাকে? সেটা এবার সেটা তো থেকেই যায়, মানে একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম বলে আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, আমরা পরে আরো ডিটেলে পড়বো। সেই রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে কিন্তু ভোল্টেজ ডেভেলপ করাও পসিবল নয় কোনো জেনারেটরের মধ্যে, আমরা পড়েছিলাম এটা। ঠিক আছে, ভোল্টেজ বিল্ড আপের সময়। হ্যাঁ, ওইটা তো মানে ওটা ততক্ষণই থাকে, মানে ইন্ডাক্টর হলো এমন একটা মানে যে মানে ওর মধ্যে তো এনার্জি হয়তো স্টোর হচ্ছে, যতক্ষণ আর কি ওর মধ্যে সাপ্লাই দিচ্ছে এনার্জি স্টোর ও করছে, কিন্তু যখনই সুইচ অফ করে দিলাম সাপ্লাই চলে গেল। কিন্তু ইন্ডাক্টরের নেচার যে মানে চেঞ্জ পছন্দ করে না। হুম হুম, ইন্ডাক্টর তখন চাইবে যে আমার কাছে যে এনার্জিটা স্টোর আছে সেই এনার্জিটা দিয়ে ততক্ষণ চালাতে থাকবে কিছুক্ষণ। হ্যাঁ সেটা এই তো হচ্ছে। ব্যাপারটা আছে তো। এই ব্যাপারটাও আছে, সেটা হচ্ছে পরের পার্ট, নেক্সট পার্ট। ঠিক আছে, ওটা কারেন্টের ক্ষেত্রে হয়, ওটা কারেন্টের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা আচ্ছা। কারেন্টের ক্ষেত্রে ধরুন সেই মুহূর্তে যদি কেউ ওখানে টাচ করে সেটা শক হতে পারে, খাবে তো। তুমি যদি একটা তার তুমি মধ্যে যে এনার্জিটা আছে। তুমি হ্যাঁ তুমি তুমি শক খাবে তো। তুমি একটা ওই ধরো ধরো ফর এক্সাম্পল বলছি, তোমার যে ওই যে কয়েল গুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, আমাদের ফিল্ড ওয়াইন্ডিং যেগুলো থাকে বা তোমার ধরো আর্মেচার ওয়াইন্ডিং যেগুলো থাকে, তুমি তুমি যদি মানে অনেক দিন ধরে রাখলে কোনো প্রবলেম নেই, তুমি যদি ইয়ে করে রাখো তাহলে তো তোমার পাত দিয়ে একটা পাবে তো, তুমি ঝাড় খাবে তো। সেটাই বলছিলাম। ঠিক আছে, কিন্তু ঝাড় খাবে, না খাওয়ার তো কিছু নেই। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ডিসকাশন। ঠিক আছে, আচ্ছা আর কি করা যেতে পারে এখান থেকে, আর কি করা যেতে পারে? ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকলো। আচ্ছা দেখো এখান থেকে একটা কোশ্চেন করো। দেখো কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে হচ্ছে যে একটা কয়েলের মধ্যে 200 খানা টার্ন আছে। ঠিক আছে, when a current of 1 ampere passes through it, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে through it, producing a flux density of 1 টেসলা, যেটা 1 টেসলা ফ্লাক্স ডেন্সিটি প্রডিউস করছে, with the coil having cross sectional area of 0.01 centimeter square, calculate the inductance of the coil. কয়েলের ইন্ডাকটেন্স কত হবে বার করো। ঠিক আছে, তোমরা আপাতত বুঝে গেছো যে কয়েলের ইন্ডাকটেন্স সমান সমান N∅/I অথবা ψ/I। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমাকে বলো যে হোয়াট উইল বি দা কয়েলের ইন্ডাকটেন্স। ঠিক আছে, হোয়াট উইল বি দা কয়েলের ইন্ডাকটেন্স। এইগুলোতে ফোকাস করার দরকার নেই, এগুলো তোমাদের জন্য নয়, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ অ্যাট অল। নাম্বার অফ টার্নস দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ফ্লাক্স ডেন্সিটি দেওয়া আছে। এবার তোমাদের কাজ হচ্ছে আমাকে ইন্ডাকটেন্সটা বলে দেওয়া, হোয়াট উইল বি দ্য ইন্ডাকটেন্স বলো। ক্যালকুলেটর ইউজ করো, করে পড়ো। আশা করি তোমাদের আজকে ইন্ডাক্টর সম্বন্ধে জেনে ভালো লাগলো। ঠিক আছে, লাস্ট আর একটা টার্ম আমি মানে আরেকভাবে ডিফাইন করে দিচ্ছি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সকে যেভাবে ডিফাইন করেছিলাম সেইভাবে ইন্ডাক্টরকেও ডিফাইন করা যায়। ইন্ডাক্টর ইজ দ্যাট এলিমেন্ট, ইট ইজ দ্যাট এলিমেন্ট ইন এ সার্কিট, ঠিক আছে, in which current I of t and flux phi of t have a algebraic relationship. Correct? So this is also another form Yes, of sir. representation of an inductor. বলো ইন্ডাকটেন্স, ইন্ডাক্টর না 2000 কত হবে?
2000 2000 ঠিক আছে, দেখি বাকি আরেকজন করার চেষ্টা করুক, আরেকজন করার চেষ্টা করুক। স্যার এখানে n সমান 200, n সমান 200, I সমান 1 অ্যাম্পিয়ার, I সমান 1 অ্যাম্পিয়ার। আর ফাইটা কই? ফাইটা আমার, ফাইটা বার করতে হবে। ফাইটাই তো বার করতে হবে। এরিয়াটা দেওয়া আছে তাই তো স্যার? হ্যাঁ, এরিয়াটা দেওয়া আছে 0.01, আর ফ্লাক্স ডেনসিটি দেওয়া আছে বি, ফ্লাক্স ডেনসিটি বি দেওয়া আছে, ঠিক আছে, ফ্লাক্স ডেনসিটি বি দেওয়া আছে। I is equal to B by A তো, ফাই ইকুয়ালস টু বি বাই এ, তাহলে 2000 হবে। 2000 হবে। 2000 হেনরি, হ্যাঁ হেনরি, চলো দেখা যাক কত, কত হচ্ছে দেখো হ্যাঁ হেনরি তো। কত হচ্ছে। ফাই এর ভ্যালু 200, তাই তো। এবার এখানে কত বেরিয়েছে, 1 টেসলা বলেছে, ঠিক আছে। এবার 0.01 সেন্টিমিটার স্কোয়ারটাকে তোমাকে মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, এই মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। মিটার স্কোয়ারে কনভার্ট করো, ঠিক আছে। ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ, ও সরি, ফাই ইকুয়ালস, কি লিখেছি এটা আমি, কি লিখেছি, না ঠিকই তো লিখেছি। ফাই ইকুয়ালস টু বি বাই এ নয় রে, ও B ফাই into ইকুয়ালস টু বি ইন্টু এ, ভুল করিস না। ফ্লাক্স ডেনসিটি না, বি মানে হচ্ছে ফাই বাই এ, ডেনসিটি মানে কি ফ্লাক্স বাই পার ইউনিট এরিয়া, ঠিক আছে। গন্ডগোল করেছে তো, এখান থেকে দেখে এটা আসবে, ঠিক আছে। ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ, তো এখান থেকে 10⁻⁻6 কত, সেন্টিমিটার করলে ওটা কি করছে গন্ডগোল হবে? হ্যাঁ সেন্টিমিটার করলে গন্ডগোল হবে না, টেসলা তো ওয়েবার পার মিটার স্কোয়ার, ও আচ্ছা, হ্যাঁ টেসলা তো এবার করে দিচ্ছে। টেসলা তো ওয়েবার পার মিটার স্কোয়ার, তো ভুল হবেই তো, ওয়েবার পার মিটার স্কোয়ার। তো দেখো এখান থেকে এত আসছে, 2 মিলি ফ্যারাড আসছে, দেখো চেক করে 2 মিলি ফ্যারাড আসছে, ঠিক আছে। 2 মিলি ফ্যারাড উইল বি দ্য অ্যান্সার। 2 মিলি ফ্যারাড উইল বি দ্য অ্যান্সার। টু মিলি ফ্যারাড উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে তো। আচ্ছা দেখো, এবার দেখো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে দেখো, নেক্সট কোশ্চেনটা বলেছে, নিচের গুলো দেখার দরকার নেই, জাস্ট এটুকু দেখো। এ কন্ডাক্টর হ্যাভিং 300 টার্নস, একটা কন্ডাক্টরে 300 টার্নস আছে, when the current is passed through it 0.05 milliweber flux across is produced per second, ঠিক আছে। পার সেকেন্ডে কত ফ্লাক্স তৈরি হচ্ছে, 0.05 মিলিওয়েবার, এত ফ্লাক্স তৈরি হচ্ছে। ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে সেটা ডিটারমাইন করতে বলেছে। কন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ টার্নস দেওয়া আছে, কারেন্টের ফ্লোয়ের জন্য কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা দেওয়া আছে, ঠিক আছে। পার সেকেন্ডে কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা বলে দেওয়া আছে, আর বার করতে বলেছে কতটা ভোল্টেজ ডেভেলপ হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের, দেখো এটা ভেরি ইজি কোশ্চেন, E is equals to n d phi dt, এই ফর্মুলাটায় ভ্যালুটা বসাও, তাহলে দেখো 0.015 অ্যান্সার আসছে। তো এইটা একটু তোমরা করে নাও, দেখো রেজাল্টটা ঠিক আছে কিনা, এটা তো আমি করেছিলাম তখন, তো এটা ঠিক আসছে কিনা একটু মিলিয়ে নাও। এইটা হচ্ছে তোমাদের আরেক টাইপের প্রবলেম, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আরেকটা, এটা তোমাদের কোনো কাজের নয়, এটা নট নেসেসারি তোমাদের কোনো কাজের নয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এই ভ্যালুটা দেখো পেয়ে যাবে। 0.015, ঠিক আছে স্যার। হচ্ছে তো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে দেখো আমরা যেটা পড়াশোনা করলাম সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাক্টরটা নিয়ে পড়লাম। ফার্স্টের দিন আমরা যেটা, সবার ফার্স্টের দিন যেটা আমরা শুরু করেছিলাম সেটা ছিল আমাদের রেজিস্ট্যান্স নিয়ে, ইন্ডাক্টর নিয়ে পড়লাম, এরপর ক্যাপাসিটার নিয়ে পড়বো। ক্যাপাসিটার হয়ে যাওয়ার পর বিভিন্ন যে কানেকশনস আছে, সিরিজ, প্যারালাল, স্টার ডেল্টা, এগুলো পড়বো। তারপর কেসিএল, কেভিএল, থিওরেমস এবং কন্টিনিউয়েশন, তারপরে যা পার্টগুলো আছে সবগুলো কিন্তু কভার করবো, ঠিক
ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের পড়ার একটা মোটামুটি শিডিউল, আমরা এইভাবে এটাকে ফলো করব, এইভাবেই আমরা এটাকে চালাবো। ঠিক আছে। তো তোমরা আজকে ইন্ডাক্টর সম্বন্ধে অনেকটা পড়লে, অনেকটা বুঝলে। তোমরা নিজেরা যে কোনো টেক্সট বই থেকে তোমরা এটাকে একবার রিভাইজ করবে। ঠিক আছে। তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে এখানে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ। ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে। আর প্র্যাকটিস সেট আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে। প্র্যাকটিস সেটের জন্য একটু টাইম লাগবে, আমি প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে। তোমরা এখান থেকে এই যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই যে ধরনের অঙ্ক আমি তোমাদের করালাম সেই ধরনের অঙ্ক তোমরা চেষ্টা করবে, দেখবে বইতে আছে। ঠিক আছে। মেন হচ্ছে কনসেপশনটা ভালো করে ডেভেলপ করবে, হোয়াট ইজ ইন্ডাক্টর এবং ইন্ডাক্টর সম্বন্ধে যা যা গল্প আমি শোনালাম, ঠিক আছে, এগুলোকে ভালো করে রিক্যাপিচুলেট করবে। প্রয়োজনে যে লেকচারটা আমি আপলোড করব সেই লেকচারটা একবার দেখবে ভালো করে। ঠিক আছে। তোমরা অনেক কিছু আগের দিনের লেকচারটা দেননি স্যার। আগের দিনের লেকচারটা যেটা আছে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে। আগের দিনের লেকচারটার ব্যাপারে। ঠিক আছে। তো আজকে এখানেই রেকর্ডিংটা স্টপ করছি। ঠিক আছে। আপাতত ক্লাস রেকর্ডিং এখানেই স্টপ করছি। 1 মিনিট হোল্ড করো।